আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গতি। গতি অধ্যায় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ফিজিক্স বইয়ে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে যদি আমরা গতি অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ওভারকাম হতে পারবো এই বিজ্ঞানময় যে একটা ইস্যু, কঠিন ইস্যু। আমরা অনেকেই ভাবি যে বিজ্ঞান মনে হয় অনেক অনেক কঠিন, কিন্তু আসলেও না। বিজ্ঞানের যে মজা সেটা যদি আমরা বুঝি তখন আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর চেয়ে আমরা বিজ্ঞানকে বেশি প্রাধান্য দিব। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস গো আওয়ার স্টাডি। ফার্স্টে আমি যে টপিকগুলো আমার এই বোর্ডের ডান পাশে লিখে রাখছি, আমাদের গতি অধ্যায়ের যদি আমরা এই টপিকগুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে আমার মনে হয় না যে তোমরা এই গতি অধ্যায়ের আর কোনো সমস্যায় পড়বা। আমরা এখানে যে টপিকগুলো আলোচনা করব আজকে গতি অধ্যায়ের, সেই টপিকগুলো হচ্ছে প্রথমে গতি ও স্থিতি ধারণা। আমাদের বুঝতে হবে যে গতি কি, স্থিতি কি। এটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা আরও এই পরের যে টপিকগুলো আছে এগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি আছে, যেমন সরলরৈখিক গতি আছে, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, এইগুলো সম্পর্কে আমরা জানব। তারপর হচ্ছে রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি। তারপর দূরত্ব ও সরণ, আমরা দূরত্ব সরণ সম্পর্কে জানব। দ্রুতি ও বেগ, দ্রুতি ও বেগ এটা সম্পর্কে ভালোভাবে জানব। দ্রুতি বেগের সংজ্ঞা, দ্রুতি বেগের একক এবং মাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব। তারপর হচ্ছে গড় দ্রুতি, গড় বেগ এবং সমবেগ ও অসমবেগ, ত্বরণ ও মন্দন। এই ত্বরণ এবং মন্দন এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে ত্বরণ কি, মন্দন কি জিনিস। তারপর হচ্ছে সমত্বরণ, সমমন্দন। এরপর অসমত্বরণ, অসমমন্দন, গতির সমীকরণ। আমরা জানি যে গতির চারটা সমীকরণ আছে। আমরা চারটা সমীকরণ সম্পর্কে ডিপলি জানতে চেষ্টা করব এবং এই যে চারটা সমীকরণ, চারটা সূত্র কিভাবে আসছে আমরা সেটা প্রতিপাদনও করব ইনশাল্লাহ। এরপর হচ্ছে গতির সূত্রগুলো প্রতিপাদন, এটা আমরা বললাম। তারপরে পরন্ত বস্তুর সূত্রাবলী, পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিওর তিনটা সূত্র আছে। আমরা তিনটা সূত্র ভালোভাবে সংজ্ঞা জানব, তারপরে তিনটা সূত্র সম্পর্কে আমরা ডিপলি জানতে চেষ্টা করব। এরপর হচ্ছে সূত্রের ব্যাখ্যা। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা ফার্স্ট থেকে আলোচনা শুরু করি। প্রথমে এইখানে গতি ও স্থিতি ধারণা। আমাদের আগে বুঝতে হবে যে গতি কী জিনিস, স্থিতি কী জিনিস। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা সংজ্ঞা আমরা ভালোভাবে দিতে পারবো এবং আমাদের প্রাত্যহিক জীবন থেকে আমরা কিন্তু এটার স্পষ্ট একটা ধারণা পাই যে গতি কী, স্থিতি কী। গতি বলতে বোঝায় একটা বস্তু বা একটা ব্যক্তির এক জায়গা থেকে অপর জায়গায় অবস্থান পরিবর্তন করা, অবশ্যই এটা সময়ের সাথে। স্থিতি কি, সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না। যেমন একটা বস্তু ধরি, একটা গাছ স্থির অবস্থায় আছে, 1 ঘন্টা পরে এসে দেখলাম গাছটা ওইখানেই আছে, তার মানে ওই গাছটা কি স্থির অবস্থায় আছে, সময়ের সাথে গাছের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি আরও ভালোভাবে একটু বুঝতে চেষ্টা করি আমরা চিত্রের মাধ্যমে, তাহলে আমরা ধরলাম এখানে একটা গাছ, এটা একটা গাছ এবং এইটা একটা রাস্তা। রাস্তাটা অবশ্য গাছের পাশ দিয়ে গেছে। এই রাস্তায় একটা গাড়ি ধরলাম, আমরা ধরলাম একটা গাড়ি। এই গাড়িটা সামনের দিকে গতিশীল। আমরা প্রাথমিক অবস্থায় ধরলাম এই গাছ থেকে গাড়িটার দূরত্ব 5 মিটার। গাছ থেকে গাড়িটার দূরত্ব 5 মিটার দূরে আছে এবং এই রাস্তাটা গাছের পাশ দিয়ে চলে গেছে। এখন 10 সেকেন্ড পরে আমরা এসে দেখলাম এই গাড়িটা এই অবস্থানে চলে আসছে, এই অবস্থানে চলে আসছে। অর্থাৎ তার মানে কি হচ্ছে, এখানে 10 সেকেন্ড পরে এই যে গাড়িটা মানে বস্তুটা এটা এই গাছ থেকে অনেক দূরে সরে আসছে। তখন আমরা বলতে পারি এই গাড়িটা হলো গতিশীল। এই গাড়িটা গতিশীল। কেন গতিশীল? কারণ আমরা যদি এই গাছকে প্রসঙ্গ বস্তু চিন্তা করি, প্রসঙ্গ বস্তু বা কাঠামো বস্তু চিন্তা করি, আমরা যদি এই গাছকে প্রসঙ্গ বা কাঠামো বস্তু চিন্তা করি তাহলে আমরা সংখ্যাটা এইভাবেই দিতে পারি যে সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অর্থাৎ প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন সেই বস্তুটাকে বলা হয় গতি বা গতিশীল।
তখন সেই বস্তুটাকে বলা হয় গতিশীল বস্তু। এবং এই যে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলো এটাই হচ্ছে গতি। এরপর আসি স্থিতির দিকে। স্থিতির ধারণা কি? স্থিতির ধারণা হচ্ছে সময় পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে না। আমরা আগেই বলছিলাম যে এই রাস্তাটা কিন্তু গাছের পাশ দিয়ে গেছে, এখন সময় পরিবর্তন হয়েছে, গাড়িটা সরে গেছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু এই গাছ থেকে দূরে সরে যায় নাই, রাস্তাটা কিন্তু যথাস্থায়ী আছে। তার মানে আমরা বলতে পারি যে এই রাস্তাটা এই গাছের সাপেক্ষে স্থিতি এবং এই গাড়িটা গাছের সাপেক্ষে গতিশীল পর্যায়ে আছে। তাহলে আমরা স্থিতির কি ধারণা, কি সূত্র বা কি সংজ্ঞা আমরা দিতে পারি? স্থিতির সংজ্ঞা হচ্ছে সময় পরিবর্তনের সাথে প্রসঙ্গ বা কাঠামো বস্তুর সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন সেই বস্তুটাকে বলা হয় স্থির বস্তু বা স্থিতিশীল। এবং এই যে অবস্থানের পরিবর্তন ঘটলো না এটাকে বলা হয় স্থিতি। এরপরে আমরা আসি স্থিতি ও গতি সম্পর্কে একটু ধারণা আমরা নিলাম। এরপরে গতি সম্পর্কে যদি আরেকটু বিশ্লেষণ করতে চাই, গতির অনেক প্রকার আছে। যেমন এইখানে বিভিন্ন প্রকার গতি আছে, বিভিন্ন প্রকার গতি। আমরা গতির 5টা প্রকার সম্পর্কে আজকে আলোচনা করব। 5টা প্রকারের প্রথম হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি ফার্স্ট, সরল রৈখিক গতি। এখন সরল রৈখিক গতি বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর ক্রিয়াশীল থাকে, আই এক্সপ্লেইন ওয়ান মোর, কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর সেই গতিকে বলা হয় সরল রৈখিক গতি। যেমন এটা একটা সোজা রাস্তা, একটা সোজা রাস্তায় একটা বস্তু প্রথমে এই অবস্থানে আছে, সময়ের সাথে একটু পরে বস্তুটার অবস্থান এইখানে হইল, তার একটু পরে বস্তুটার অবস্থান এইখানে হইল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সোজা রাস্তায় কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে বস্তুটা সরল রৈখিক বরাবর মানে সরল রেখা বরাবর গতিশীল হয়, তখন বস্তুর এই গতিকে বলা হয় সরল রৈখিক গতি। তাহলে সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর সেই গতিকে বলা হয় সরল রৈখিক গতি। নাম্বার 2, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি সম্পর্কে আমরা কি জানি? ঘূর্ণন গতি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু, এখানে কোনো ব্যক্তি বা বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে, কোনো ব্যক্তি বা বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুর চারপাশে ঘুরতে থাকে তখন বস্তুটা যে বেগ প্রাপ্ত হয় বা যে গতিশীল পর্যায়ে লাভ করে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। আই এক্সপ্লেন ওয়ান মোর, কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি বা বস্তু এটার চারপাশে ঘুরতে থাকে তখন যে গতির ক্রিয়াশীল হয় তখন সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন আমরা যদি উদাহরণ দেই, যেমন ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি, যেমন ঘড়ির কাঁটার আমরা যদি মিনিটের কাঁটাটা চিন্তা করি, এটা হলো কেন্দ্র, মিনিটের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর এরকমভাবে ঘুরতে থাকে। তাহলে ঘড়ির কাঁটার এই মিনিটের কাঁটার যে গতিটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর হচ্ছে চলন গতি। চলন গতি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর কণা সকল কণায় যদি সামনের দিকে একই হারে একই দূরত্ব রাখা চলতে শুরু করে। যেমন আমি যদি সামনের দিকে হাঁটি আমার সম্পূর্ণ বডি কিন্তু সামনের দিকে যাবে, তখন আমার এই গতিটিকে বলা হয় চলন গতি। এটাকে বলা হয় চলন গতি। চলন গতির উদাহরণ আমরা যদি দেই, যেমন একটা টেবিলের উপরে যদি আমরা একটা বই, এখান থেকে একটা বই যদি আমরা সামনের দিকে এমনি করে ধাক্কা দেই তাহলে এই বইটা যে গতিশীল প্রাপ্ত হবে সেটা হচ্ছে চলন গতি। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা একটু পড়ে নিলেই হবে। এরপরে হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি এক ধরনের ঘূর্ণন গতি বলা চলে। আমরা ঘূর্ণন গতির সংজ্ঞা যেমনি দিছি ঠিক সেই রকমই পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা। যেমন পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা হচ্ছে কোনো
নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো ব্যক্তি বা বস্তু একই দিক থেকে ঘুরতে থাকে, এটা কিন্তু একই দিক থেকে ঘুরতে থাকে, সেই জন্য এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন এখানে আমরা ঘূর্ণন গতির একটা উদাহরণ দিয়েছিলাম, ঘড়ির কাঁটার গতি। পর্যায়বৃত্তর একটা উদাহরণ কিন্তু ঘড়ির কাঁটার গতি হয়, কারণ মিনিটের কাঁটা একই দিক থেকে পর্যায়ক্রমে ঘুরতে থাকে। এটা কিন্তু একবার এদিকে যায় আরেকবার এদিকে, এরকম কিন্তু হয় না, সেজন্য এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন মিনিটের কাঁটার, ঘড়ির কাঁটার গতি এরকম হলো পর্যায়বৃত্ত গতি। তারপরে হচ্ছে যে স্পন্দন গতি। স্পন্দন গতির যদি সংজ্ঞা আমরা দিতে চাই, স্পন্দন গতি আর পর্যায়বৃত্ত গতি সংজ্ঞা একই, কিন্তু একটু আলাদা আছে। আলাদাটুকু কি? আমরা পর্যায়বৃত্তর গতির সংজ্ঞা থেকে বুঝলাম কোনো বস্তু কণার গতি একটা নির্দিষ্ট দিকে পর্যায়ক্রমিকভাবে এরকমভাবে আবর্তন করতে থাকে, এটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু স্পন্দন গতি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট সময়ে, মানে নির্দিষ্ট সময়ের অর্ধেক সময়ে একই দিকে যাবে এবং বাকি অর্ধেক সময়ে এই দিকের বিপরীত দিকে, একই পথে বিপরীত দিকে আসবো, তখন এটা যে গতিশীল প্রাপ্ত হয় সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতির একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি। কারণ সরল দোলকের গতি, অথবা আমরা একটা বস্তুকে যখন একটা সুতার সাহায্যে এমনি করে ঝুলাইয়ে একটু এই পাশে টান দিয়ে আবার সাইডে দিই, এটা এই পাশে যাবে, আবার এটা এই পাশে আসবে, এরকম এই অবস্থানের জন্য বস্তু যে গতিশীল প্রাপ্ত হয় সেটা হচ্ছে স্পন্দন গতি। এটা তোমাদের বইয়ে আছে, তোমরা সংজ্ঞা এবং এটার উদাহরণ সম্পর্কে একটু জানেন দিতে চেষ্টা করবা। এরপর হচ্ছে রাশি। রাশি কি জিনিস? আমরা যদি রাশি সম্পর্কে ধারণা অর্জন করতে চাই, তাহলে আমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবই রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হলো ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে পরিমাপ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় স্কেলার রাশি। আই রিপিট ওয়ান মোর, স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশির উদাহরণ, যেমন আমরা যদি ধরি দৈর্ঘ্য, আমরা বলে থাকি দৈর্ঘ্য এত সেন্টিমিটার বা এত মিটার, কিন্তু এটা বলি না যে উত্তর দিকে দৈর্ঘ্য এত, দক্ষিণ দিকে দৈর্ঘ্য এত, মানে এখানে কোনো দিক প্রকাশের কোনো উপায় নেই, সেজন্য দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি। দৈর্ঘ্য যেমন ভর, দৈর্ঘ্য ভর। তারপরে তাপমাত্রা, যেমন 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর হচ্ছে সময়, এরকম আরও অনেক উদাহরণ আছে। তারপরে এর পরবর্তী টপিক হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি সম্পর্কে কি? তা আমরা স্কেলার রাশি পড়লাম, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি কি জিনিস? ঠিক তার উল্টা, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক, আই রিপিট ওয়ান মোর, মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে মান এবং দিক প্রকাশ করা হয় এরকম একটা রাশি হচ্ছে যেমন সরণ, তারপরে বেগ, তারপর ত্বরণ, সরণ, বেগ, ত্বরণ, তারপর ওজন, তড়িৎ প্রাবল্য, এরকম অনেক উদাহরণ আছে। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে আমরা যতটুকু জানলাম, এতটুকু হচ্ছে স্কেলার রাশি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, সময়, দ্রুতি, এরকম আরও অনেক কিছু আছে। আর মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, ওজন, তড়িৎ প্রাবল্য ইত্যাদি, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা এই রাশি সম্পর্কে একটু ধারণা অর্জন করব। এখানে আমরা সরণ, বেগ, ত্বরণ, তারপরে দূরত্ব, গড় দ্রুতি, এইগুলো সম্পর্কে এখন বিস্তারিত জানতে চেষ্টা করব। প্রথমে আমরা এইখানে টপিকগুলোর মধ্যে ফার্স্টে আমরা লিখে রাখছি যে দূরত্ব ও সরণ।
আমরা দূরত্ব কী জিনিস এবং স্মরণ কী জিনিস সেটা একটু ধারণা অর্জন করতে চেষ্টা করি। দূরত্ব আর স্মরণ এইটার সংজ্ঞাটা আমি একটু পরে বলি, আগে আমি একটু চিত্র দিয়ে তোমাদের বুঝাইতে চেষ্টা করি যে দূরত্বটা কী জিনিস আর স্মরণটা কী জিনিস। তুমি ধরো এইখানে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা একটা নির্দিষ্ট সময় পর এরকমভাবে ঘুরে ঘুরে এইখানে আসলো। এই ব্যক্তিটা একটা নির্দিষ্ট সময় পর এরকমভাবে ঘুরে ঘুরে এই পর্যন্ত আসলো, অর্থাৎ এই অবস্থান থেকে এই ব্যক্তিটা বি অবস্থানে আসলো। এখন ব্যক্তিটা কিন্তু কোনো নির্দিষ্ট দিকে যায় নাই, সে এলোমেলোভাবে ঘুরে ঘুরে এই পর্যন্ত আসছে। সে কিন্তু অনেক পথ অতিক্রম করছে, তো এইখানে কিন্তু তার নির্দিষ্ট কোনো দিক নাই। সো এই ব্যক্তিটার এই অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব, এটাকে বলা হয় দূরত্ব। আর এই ব্যক্তিটা যদি সরল রেখা বরাবর যাইতো, যেমন এ থেকে ডিরেক্ট যদি বিতে যাইতো, তখন এই দূরত্বটাকে বলা হয় স্মরণ, এটাকে বলা হয় স্মরণ। তাহলে দূরত্ব আর স্মরণ কী জিনিস? একটা ব্যক্তি যদি নির্দিষ্ট দিকে না যায় এলোমেলোভাবে কোনো পথ অতিক্রম করে, তার সেই অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব। এবং যদি কোনো সরল রেখা বরাবর ক্রিয়া করে বা কোনো দিক বরাবর ক্রিয়া করে সামনের দিকে যায়, যতটুকু পথ অতিক্রম করবে তখন সেই অতিক্রান্ত পথকে বলা হয় স্মরণ। আই থিঙ্ক এটা ভালোভাবে বুঝতে পারছো। এখন দূরত্ব আর স্মরণ এই দুইটার মধ্যে আমরা পার্থক্যের দিক দিয়ে একটা পার্থক্য কিন্তু শুধু পাইলাম, সেটা হচ্ছে যে এইটা হলো অদিক রাশি, দূরত্ব হচ্ছে অদিক রাশি আর স্মরণ হচ্ছে দিক রাশি। দূরত্বের কোনো দিক নেই, দূরত্বের দিক নেই আর স্মরণের দিক আছে। দূরত্বের কোনো দিক নেই আর স্মরণের দিক আছে। তাহলে স্মরণকে আমরা বলতে পারি ভেক্টর রাশি এবং দূরত্বকে বলতে পারি স্কেলার রাশি। তাহলে আমরা যদি দূরত্ব আর স্মরণের মধ্যে পার্থক্য তৈরি করতে চাই, তাহলে আমরা একমাত্র এই রাশি অনুযায়ী, যেমন এটা স্কেলার রাশি এটা ভেক্টর রাশি, এই অনুযায়ী পার্থক্য তৈরি করতে পারবো। এরপর দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা এবং স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। দূরত্বের একক মিটার এবং স্মরণের এককও মিটার। তাহলে দূরত্ব এবং স্মরণ। আমরা যদি আরও একটা উদাহরণ দিই, যেমন এইখানে দুইটা ব্যক্তি আছে, এখানে দুইটা ব্যক্তি, তারা দুই ভাই, এখন এইখানে হলো এই দুই ভাইকে তাদের আম্মা বলছে যে বাজার থেকে ডিম কিনে নিয়ে আসো। এখন তারা কি করবে? এই দুই ভাই গেল ডিম কিনতে, কিন্তু এই দুই ভাইয়ের ভিতর একজন ভাই ছিল একটু দুষ্ট আর একজন ছিল একটু ভালো। এখন এই দুষ্ট যে সে হইল সোজা পথে না যায় এলো পাথারি, মানে তার যেমনি মন চাচ্ছে এমনি আঁকা বাঁকা পথে যায় দোকানে গেল, আর তার এই ভাইটা স্ট্রেট একদম ডিরেক্ট দোকানে গেল। এখন বলো তো কে দোকানে আগে পৌঁছাবে? অবশ্যই যে ভালো, সে ভালো মানে যে স্ট্রেট গেছে, সরল রেখা বরাবর গেছে, সে হলো আগে পৌঁছাবে, এবং যে দুষ্ট সে এদিকে গেছে সে হলো পরে পৌঁছাবে। তাহলে দুষ্ট ছেলেটা যে দূরত্ব অতিক্রম করলো বা যে পথ অতিক্রম করলো সেটা হলো দূরত্ব, আর সরল রেখা বরাবর যে অতিক্রম করলো সেটা হচ্ছে স্মরণ। আমি উদাহরণটা দিচ্ছি এই জন্যই, আমরা এটা বুঝতে চাচ্ছি যে এই দুষ্ট ছেলেটা দোকানে আগে পৌঁছাবে না এই ভালো ছেলেটা দোকানে আগে পৌঁছাবে? অবশ্যই এই ছেলেটার দোকানে আগে পৌঁছাবে। এখন এটার যদি আমরা একটা ভেক্টর হিসাব করি, কে আগে পৌঁছাবে, আমরা ধরলাম এই চিত্রটা এরকম হয়েছে, মানে যে ভালো ছেলে সে স্ট্রেট এরকমভাবে গেছে এবং যে দুষ্ট সে এরকমভাবে যাইয়া আবার এরকমভাবে আসছে। আমরা এরকম একটা হিসাব ধরি। এখন এই হিসাব থেকে আমরা ধরলাম এটা এ অবস্থান, এইটা বি অবস্থান, এটা
সি অবস্থান, তাদের 3টা অবস্থান আছে। এখন এ থেকে বিতে, ওই দুষ্ট ছেলেটা এ থেকে বিতে যাবে, বি থেকে আবার সিতে আসবে, কিন্তু এই ছেলেটা ডিরেক্ট এ থেকে সিতে যাবে। এটা যদি কোনো ত্রিভুজ আমরা ধরি, সমকোণী ত্রিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই যে এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি স্কোয়ার। এখন এটার আমরা যদি মান দিই, এখানে এই যে দুষ্ট ছেলেটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? এ বির একটা মান দেই 10 মিটার, বিসির একটা মান দেই 5 মিটার, এই দুটার মান দিলাম। এ বির মান হচ্ছে 10 মিটার, বিসির মান হচ্ছে 5 মিটার। এটা হলো আমরা ধরলাম এটা দুষ্ট ছেলেটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর এই যে ভালো ছিল সে শুধু এসি দূরত্ব অতিক্রম করছে। তাহলে সেই দুষ্ট ছেলেটার মোট অতিক্রান্ত দূরত্ব কত? 10 + 5 সমান কত? 15। এবং এই ব্যক্তিটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করব, অর্থাৎ এসির মান বের করব। এখান থেকে যদি আমরা এসির মান বের করি তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার। সুতরাং এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, এটা রুট আবার দিয়ে দিই এ সি। এবার যদি আমরা মানগুলা বসাই, যেমন এখানে এ বির মান হচ্ছে 10 √10 স্কোয়ার, তাহলে হলো 100, আর বিসির মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার 25 ইকুয়াল এ সি, বা 100 মাইনাস 25 which is 75 ইকুয়াল এ সি। আমরা যদি এটাকে রুট করি, √75 ইকুয়াল, সুতরাং এসি সমান 8.66 মিটার, অর্থাৎ 8.66 মিটার। অর্থাৎ আমরা এটা থেকে একটু বুঝতে চেষ্টা করলাম যে দূরত্ব এবং সরণ দুইটা এক নয়। আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আমি আবার এটাও বলতে পারবো যে দূরত্ব এবং সরণ এক, কখন এক? আমি মাত্র বললাম এক নয়, সেটার আমরা ব্যাখ্যা দিলাম। আবার যদি বলি এক, কিন্তু কখন এক? যখন ব্যক্তিটা নির্দিষ্ট একদম সরল রেখা বরাবর যাবে। যেমন একটা ব্যক্তি এ অবস্থানে আছে, একটু পরে বি অবস্থানে আসলো, তারপর সি অবস্থানে আসলো, তাহলে এই ব্যক্তিটা কত দূরত্ব অতিক্রম করছে? আমরা ধরলাম এ বির মান 10, বিসির মান 5, টোটাল 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। এটা হলো তার দূরত্ব। কিন্তু এই ব্যক্তিটা সরল রেখা বরাবর অতিক্রম করছে, সেজন্য এটার সরণও হবে 15 মিটার, এটার সরণও হবে 15 মিটার। সুতরাং আমরা বলতে পারি কেবল দূরত্ব আর সরণ একই হবে তখনই যখন ব্যক্তিটা সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এর পরবর্তী টপিক হচ্ছে দ্রুতি ও বেগ। তোমাদের এই দূরত্ব সরণ থেকে একটা প্রশ্ন থাকলো যে দূরত্ব সরণের সংজ্ঞাটা শিখবা, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা শিখবা। তারপরে দূরত্ব এবং সরণের তোমরা আলাদা আলাদাভাবে পার্থক্য সৃষ্টি করতে চেষ্টা করবা এবং বৈশিষ্ট্যগুলো লিখবা, এটা তোমাদের অনেক কাজে লাগবে। এরপর হচ্ছে যে দ্রুতি ও বেগ। দ্রুতি কি, বেগ কি, আমি জিনিসটা এমনি রাখলাম, এটা থেকে আমরা দ্রুতি ও বেগ আলোচনা করি। এটা মনে রাখার একটা টপিক হচ্ছে দ্রুতি আর বেগ। মনে রাখবা যে দূরত্ব থেকে দ্রুতি, সরণ থেকে বেগ, দূরত্ব থেকে দ্রুতি। এই যে এবার এই দুষ্ট ছেলেটা থাক, ভালো ছেলেটাও থাক, আগে দুষ্ট ছেলেটাতে বোঝাই, আমরা আগে দ্রুতি বুঝবো। এই ছেলেটা কি করছিল, সরল রেখা বরাবর না যায় আঁকা বাঁকা পথে এই দোকান পর্যন্ত গেছে। অর্থাৎ সে যে আঁকা বাঁকা পথে দোকান পর্যন্ত গেছে, এই দোকান পর্যন্ত যাইতে কিন্তু একটা সময় লাগছে। সেই সময়টাকে যদি আমরা টি সময় ধরি, তাহলে এই সময়ে টি সময় বস্তুটা ডি দূরত্ব অতিক্রম করছে। এখন এই দূরত্বের হার যদি আমরা বের করি, সেটাই হচ্ছে দ্রুতি। তাহলে আমরা কি বললাম? দ্রুতি সমান দূরত্বের হার। অর্থাৎ টি সময় বস্তু ব্যক্তিটা ডি দূরত্ব অতিক্রম করছে, তাহলে একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করব, একক সময়ে যে পথটা অতিক্রম করব, সেটাই হচ্ছে তার দ্রুতি। তাহলে আমরা এই দ্রুতি থেকে আমরা এরকমভাবে লিখতে পারি যে দ্রুতি সমান দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। যেমন সে যদি দূরত্ব ডি দূরত্ব অতিক্রম করে এবং টি সময় লাগে, তাহলে এটাই হচ্ছে দ্রুতি। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়।
ভি সমান ডি বাই টি। দ্রুতি ভি সমান ডি বাই টি। এই দ্রুতির একক হচ্ছে দূরত্বের একক ভাগ সময়ের একক। আমরা আগে পড়ে আসছি দূরত্বের একক হলো মিটার, তাহলে ডির একক মিটার এবং সময়ের একক আমরা জানি এমকেএস সেকেন্ড। তাহলে আমরা যদি এবার সেকেন্ডটাকে উপরে নেই তাহলে হলো মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতির একক। তাহলে আমরা কি বললাম, দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির সংজ্ঞা কি, আমরা সংজ্ঞা কি দিতে পারি একটু একটু চিন্তা করে দেখো, দ্রুতির সংজ্ঞা কি হতে পারে। দ্রুতির দূরত্বের দিক নেই, তার মানে দ্রুতিরও দিক নাই। তাহলে সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে যে কোনো দিকে একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে পথ অতিক্রম করে, যে কোনো দিকে একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে পথ অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার আমরা আসি বেগে। বেগ, তাহলে বেগ যদি আমরা বুঝতে চাই তাহলে ওই যে সেই ভালো ছেলেটা নিয়ে আসতে হবে। এই ভালো ছেলেটা কি করছিল, এই ছেলেটা একদম একদম স্ট্রেট বরাবর দোকানে গেছে, অর্থাৎ সে কিন্তু একটা নির্দিষ্ট দিকে গেছে। তার মানে আমরা বুঝতে পারি সরণটা কি রাশি, দিক রাশি। তাহলে আমরা পড়ছিলাম যে দূরত্ব থেকে দ্রুতি, সরণ থেকে বেগ, অর্থাৎ এই ভালো ছেলেটা এই দোকান পর্যন্ত যাইতে কিন্তু একটা সময় ইউজ করছে। সেই সময়টা আমরা ধরি টি সময়, সেই সময়টা টি সময়। তাহলে টি সময়ে এই ছেলেটা, এই ব্যক্তিটা এজ দূরত্ব অতিক্রম করছে। আমরা যদি একক সময়ের পরিমাণ বের করতে পারি সেটাই হচ্ছে সরণ, সেটা কি সেটা হচ্ছে বেগ। যেমন ব্যক্তিটা টি সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত সরণ হচ্ছে এস, টি সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত সরণ এস। তাহলে আমরা যদি একক সময় বের করি এস বাই টি, আর এই মানটাই হচ্ছে বেগ, তাহলে আমরা কি পড়লাম, বেগ সমান নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব ভাগ ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগছে সেই সময়। সংজ্ঞাটা আমরা দিব, নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। বেগ একটা দিক রাশি, মানে ভেক্টর রাশি, কারণ সরণ যদি ভেক্টর রাশি হয় বেগ অবশ্যই ভেক্টর রাশি হবে। এবার বেগের একক যদি আমরা নির্ণয় করি, যে দূরত্বের একককে সময়ের একক দিয়ে ভাগ দিলে আমরা বেগের একক পাবো। তাহলে সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে ইনভার্স করি, মিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্রুতির একক এবং বেগের একক সেম, শুধু এখানে পার্থক্য হচ্ছে দিকের পার্থক্য, একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি। তাহলে আমরা যদি একটু তোমাদের একটা কাজ হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা এটা দ্রুতি এবং বেগের সংজ্ঞা পড়বা, এই দুইটার মধ্যে পার্থক্য খুঁজতে চেষ্টা করবা। এবার প্রশ্ন যদি আসে কোনো বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, অথবা কোনো বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, তখন আমরা উত্তর দেব যে কোনো বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি যে ওই ব্যক্তিটা বা ওই বস্তুটা নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে, নির্দিষ্ট দিকে একক সেকেন্ডে এত মিটার সরণ ঘটে। আই রিপিট ওয়ান মোর, কোনো বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি নির্দিষ্ট দিকে একক সেকেন্ডে এত মিটার সরণ ঘটে, 10 মিটার সরণ ঘটে বা 5 মিটার সরণ ঘটে। আবার যদি প্রশ্ন করে কোনো বস্তুর দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, আমাদের অ্যান্সারটা হবে কোনো বস্তুর দ্রুতি 5 মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি বস্তুটা যে কোনো দিকে একক সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা কিন্তু যে কোনো দিকে, আর বেগটা হলো নির্দিষ্ট দিকে, এটা একটু মনে রাখবা। এরপরে হচ্ছে দ্রুতি ও বেগ, এটা আমরা পড়া শেষ করছি। তারপর হচ্ছে গড় দ্রুতি ও গড় বেগ। গড় দ্রুতি এবং গড় বেগ এটা কি জিনিস, গড় দ্রুতি কি জিনিস, এবার আমরা এটা দিয়ে উদাহরণ দেই। ধরলাম এই প্রথম যে এই পাশ দিয়ে যে ব্যক্তিটা গেছিল, অর্থাৎ যে ব্যক্তিটা মানে দুষ্ট ছিল, সে ফার্স্ট টাইম কিন্তু এই পর্যন্ত আসছে, তারপরে একটু নির্দিষ্ট সময় পরে এই পর্যন্ত আসছে।
তারপরে একটা নির্দিষ্ট সময় পরে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। অর্থাৎ সে প্রথমে এইখান থেকে এই পর্যন্ত গেছে, তারপরে এখানে গেছে, তারপরে এইখানে গেছে। অর্থাৎ সে কয়বার দূরত্ব অতিক্রম করছে? একবার, দুইবার, তিনবার দূরত্ব অতিক্রম করে তারপর সে দোকানে পৌঁছেছিল। এখন এইখান থেকে এই পর্যন্ত অতিক্রম করতে ধরো দূরত্ব হইল 2 মিটার, দূরত্ব 2 মিটার। এইখান থেকে এই পর্যন্ত 5 মিটার, এখান থেকে এই পর্যন্ত 7 মিটার। এবং এই 2 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 2 সেকেন্ড, 5 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 3 সেকেন্ড, এই 7 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 8 সেকেন্ড। এখন আমাদের গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে গড় দ্রুতি। যেমন এইখানে এই ব্যক্তিটার গড় দ্রুতি কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে 2 মিটার, পরে 5 মিটার, পরে 7 মিটার। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে আমরা যদি এইটার গড় দ্রুতি বের করতে চাই ব্যক্তিটার, তাহলে প্রথমে সে 2 মিটার গেছে, পরে 5 মিটার, পরে 7 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে কত? 2 + 5 + 7 এত মিটার। এবং সময় লাগছে প্রথমে 2 সেকেন্ড, প্লাস পরে 3 সেকেন্ড, প্লাস পরে 8 সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে 7 × 5 = 12, 14/13 সেকেন্ড। এখানে আমরা 1 পয়েন্ট সামথিং, এটা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইটাই হচ্ছে যে তার গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি বলতে কি বুঝি? যে কোনো দিকে কোনো বস্তুর মোট অতিক্রান্তের যোগফল এবং ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় দ্রুতি। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে যে গড় বেগ। গড় বেগ সেম জিনিস, গড় দ্রুতি এবং গড় বেগ প্রায় সেম জিনিস, শুধু দিকেরই একটু পার্থক্য আছে। গড় বেগ হচ্ছে এবারে সেই ভালো ছেলেটা একদম সোজা বরাবর এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসতে সে যে দূরত্ব অতিক্রম করলো এবং ওই দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে আমরা এটা পেয়ে যাব যে গড় বেগ। যেমন এই বস্তুটার আগে বেগ ছিল একটা, পরে একটা বেগ ছিল। এই দুই বেগের পরিবর্তন হয়েছে তখনই যখন বস্তুটা গতিশীল হয়েছে। টি সময় যখন একটা দূরত্ব অতিক্রম করছে তখনই তার বেগের একটা পরিবর্তন হয়েছে। যেমন আগে যদি তার বেগ 0 থাকতো, একটা সময় পরে সে সামনের দিকে যাইতেছে, তখন কিন্তু তার বেগ আর 0 থাকবে না, নতুন একটা বেগের সৃষ্টি হবে। এই দুই বেগের পার্থক্যকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা গড় বেগ পাবো। তাহলে গড় বেগ, আমরা যদি গড় বেগ হিসাব করি তাহলে ভি = মোট দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। এটাকে ভি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় বা ভি বার দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি সমবেগ এবং অসমবেগ। সমবেগ এবং অসমবেগ। সমবেগ এবং অসমবেগ বলতে বোঝায়, আমরা যদি আগে সমবেগ চিন্তা করি, সমবেগ হচ্ছে একটা বস্তু নির্দিষ্ট দিকে যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করে তখন বস্তুটার যে অবস্থা হয়, বস্তুটার বেগের যে অবস্থা হয় সেটা হচ্ছে সমবেগ। মানে আমি যেটা বলছি, কোনো ব্যক্তি বা বস্তু, আমি বস্তু অঙ্কন করি, কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট সময়ে যদি সমান পথ অতিক্রম করে, সমান সময়ে যদি সমান পথ অতিক্রম করে তখন সে যে বেগ প্রাপ্ত হয় সেটাকে বলা হয় সমবেগ। যেমন এই বস্তুটা 2 সেকেন্ড পরে, এই বস্তুটা 2 সেকেন্ড পরে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো। 8 মিটার, আমি এখানে লিখি 8 মিটার অতিক্রম করতে তার লাগছে 2 সেকেন্ড। পরে এইখানে যখন আসবে, আট মিটার অতিক্রম করতে লাগছে 2 সেকেন্ড। এরপরে হলো এইখানে সে 16 মিটার অতিক্রম করলো, এইখানে তার লাগলো 4 সেকেন্ড।
তারপরে 32 মিটার দূরত্ব অতিক্রম করলো, তারপরে লাগলো তার 8 সেকেন্ড। এখানে কিন্তু আমরা যদি এটারে দূরত্বের সময় দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা দেখব সব সময় তার বেগ একই আছে, সব সময় তার বেগ একই। যেমন এখানে আমরা যদি বেগ ভাগ দেই 4 মিটার পার সেকেন্ড, এইখানে যদি ভাগ দেই 4 মিটার পার সেকেন্ড, এইখানে যদি ভাগ দেই 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সব সময় তার বেগ সারা রাস্তায়, এই বস্তুটা সমস্ত রাস্তায় যদি চলে তাহলে তার বেগ সবসময় সমান থাকবে। বস্তুর এই বেগকে বলা হয় সমবেগ, বস্তুর এই বেগটাকে বলা হয় সমবেগ। আমরা যদি আরেকভাবে এটা পড়ি তাহলে সেটা হচ্ছে, ফার্স্ট টাইম আমরা ধরলাম বস্তুটা এস দূরত্ব অতিক্রম করলো, এস, তারপরেও এস দূরত্ব, এরপরেও এস দূরত্ব। এখন এই এস দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগলো, এইখানেও টি সময় লাগলো, এইখানেও টি সময় লাগলো, এইখানেও টি সময় লাগলো। তাই আমরা যদি এইখানে বেগ বের করি, ভি ইকুয়াল এস বাই টি, 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 অর্থাৎ এই বেগের মান কিন্তু সবসময় একই হবে। এখানে আমি সব ক্ষেত্রে এস লেখার কারণ হচ্ছে সব দূরত্ব সবসময় সমান, এপাশের দূরত্ব সবসময় সমান। টি লেখার কারণ হচ্ছে সবসময় টির মানটা সমান হবে। এখন আমরা যদি এইখানে S1 S2 S3 S4 লিখতাম তখন আমরা বোঝা যেত এই দূরত্বগুলা সমান নয়। অর্থাৎ আমরা সমবেগ থেকে কয়টা তথ্য নিতে পারি? 3টা তথ্য। ফার্স্ট ওয়ান, নাম্বার 1 হচ্ছে সমবেগের ক্ষেত্রে বেগ সমান, বেগ সমান, তারপরে হচ্ছে দূরত্বগুলা সমান, দূরত্ব সমান, এরপরে হচ্ছে বেগ সমান, দূরত্ব সমান, এরপর হচ্ছে সময় সমান, সময় সমান। এই 3টা ডাটা সমবেগের ক্ষেত্রে মনে রাখবা। বেগ সমান হবে, দূরত্ব সমান হবে, সময় সমান হবে। এরপরে আসি অসমবেগ। অসমবেগ কি? এটা ঠিক উল্টাটা। কোনো বস্তু তার গতিকালে যদি বেগের পরিবর্তন ঘটায়, কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের পরিবর্তন ঘটায় তখন বস্তুর সেই বেগকে বলা হয় অসমবেগ। যেমন গতির পরিবর্তন কেমনে ঘটাবে? ফার্স্টে বস্তুটা এখান থেকে এই পর্যন্ত গেল, S1 দূরত্ব অতিক্রম করলো, তারপর S2 দূরত্ব, তারপর S3, তারপর S4। এখন S1 দূরত্ব অতিক্রম করতে তার লাগলো T1 সময়, এরপরে লাগছে তার T2 সময়, T3, T4। এক্ষেত্রে দেখো S1 S2 এগুলো কিন্তু সমান না, আর সমান হলে এটার নাম S1 S2 হইতো না, সবগুলা S হইতো। সেজন্য আমরা যদি এটার এটাতে ভাগ দিই একটা বেগ পাবো, এটার এটাতে ভাগ দিলে নতুন আরেকটা বেগ পাবো, এটার এটাতে ভাগ দিলে আরেকটা বেগ পাবো। অর্থাৎ দেখা যাচ্ছে এই বস্তুটা তার গতিকালে কখনোই বেগের মান সমান নয়। বস্তুর এই অবস্থাটাকে বলা হয়, বস্তুর এই বেগের এই অবস্থাটাকে বলা হয় অসমবেগ। এরপরে হচ্ছে ত্বরণ। আমি এই পর্যন্ত যতগুলো আলোচনা করলাম এর ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ত্বরণ এবং মন্দন। এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের যে বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক যে সৃজনশীলগুলো আছে, গতি অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে, এটা আশা করা যায় যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। শুধু ত্বরণ এবং মন্দন এটা একটু ভালো করে বুঝতে হবে। ফার্স্ট আমরা ত্বরণ নিয়ে একটু কথা বলি। ত্বরণ কী জিনিস? ত্বরণ হলো, তার আগে আমি পরিবর্তন শব্দটা নিয়ে একটু কথা বলি। পরিবর্তন শব্দটা মানে এটাই বোঝায় না যে শুধু বৃদ্ধি পাইলো বা শুধু হ্রাস পাইলো। পরিবর্তন বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে, এটা একটা কমন একটা ওয়ার্ড। আমরা যদি মানে দেখি প্রাত্যহিক জীবনে যদি যে কাউকে জিজ্ঞেস করি ত্বরণ কি, বলে যে একক সময়ে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ, বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয় না। এখানে 2টা টপিক আছে। পরিবর্তন 2 ধরনের হয়। আমি এখানে লিখি পরিবর্তন, এটা হলো, একটা হলো হ্রাস আর একটা হলো বৃদ্ধি। হ্রাস হলেও পরিবর্তন হয়, বৃদ্ধি হলেও হয়। এবার আমরা ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণ হচ্ছে একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বা একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির পরিমাণকে বলা হয় ত্বরণ। মন্দন কি? একক সময়ে কোনো বস্তুর বেগ হ্রাসের পরিমাণকে বলা হয় মন্দন। তাহলে ত্বরণ হলো বৃদ্ধি পাবো বেগ, আর মন্দন হলো হ্রাস পাবো। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। যেমন
একটা ব্যক্তি যখন এই ব্যক্তিটা যখন একটা নির্দিষ্ট সময়ে এই দিকে গতিশীল, ধরলাম এইখান থেকে এই ব্যক্তিটা একটা নির্দিষ্ট সময় পরে এই দিকে গতিশীল। এই ব্যক্তিটার ফার্স্টে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পর তার বেগ হইল 25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা দেখতেছি ব্যক্তিটার কিন্তু সময়ের সাথে বেগ কিন্তু বাড়ছে, সময়ের সাথে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে এই বেগটার আমরা একটা নাম দিয়ে দিই, যেহেতু বেগটা আগে আছে সেজন্য এটার নাম আমরা দিই আদি বেগ। এটা হচ্ছে আদি বেগ, এবং এই বেগটা পরে আছে সেজন্য এটার নাম দেই শেষ বেগ। এটার নাম আদি বেগ, এটার নাম শেষ বেগ। তাহলে আদি বেগ 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড। এখন আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে এখানে 5 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে? 5 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে? এখানে বেগের পরিবর্তন হলো বেগের পরিবর্তন 25 মাইনাস 5 ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে বেগের পরিবর্তন 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে একক সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে? সেটাই হচ্ছে যে ত্বরণ। পরিবর্তন মানে বেগের বৃদ্ধি। তাহলে এখানে বেগের বৃদ্ধি আমরা লিখি বেগের বৃদ্ধি। এখানে পরিবর্তনটা হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি একক সেকেন্ডে বের করি, এটা হলো যে 5 সেকেন্ডে বেগের বৃদ্ধি হয় এত। তাহলে আমরা যদি একক সেকেন্ডে এটা বের করি, 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি হয় 20/5, তখন এটার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেমন 4 × 5 = 20, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণের মান। তাহলে আমরা যদি সূত্র তৈরি করতে চাই, আমরা একটা মান দিয়ে উদাহরণ দিলাম, এবার যদি আমরা সূত্র তৈরি করতে চাই তাহলে কি হবে? তাহলে হবে এখানে ধরলাম এই ব্যক্তিটা ইউ আদি বেগ নিয়ে টি সময় পর শেষ বেগ ভি প্রাপ্ত হইল। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত হয়েছে? টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে, বেগের বৃদ্ধি হয়েছে, বেগের বৃদ্ধি হইল ভি মাইনাস ইউ, বেগের বৃদ্ধি ভি মাইনাস ইউ। এখন এই যে বৃদ্ধি পাইল, এটার যদি আমরা সময় দ্বারা ভাগ দেই তাহলে যে মানটা হবে সেটাই হচ্ছে ত্বরণ। সেটা হচ্ছে ত্বরণ, ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ অ্যাসিলারেশন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। অর্থাৎ বেগের পরিবর্তনকে ওই বেগটুকু পরিবর্তন হতে যত সময় লাগছে এটাতে যদি ভাগ দেই তাহলে সেটা ত্বরণের মান পাওয়া যাবে। তাহলে ধরলাম এই ব্যক্তিটা ইউ আদি বেগ নিয়ে শেষ বেগ ভি হয়েছে। এখানে কিন্তু ইউ ইজ লেস দেন ভি, মানে এখানে শেষ বেগটা কিন্তু বড়, আদি বেগটা ছোট, তখন ত্বরণ হয়েছে। আবার যদি ব্যক্তিটা উল্টা পথে আসে, যেমন বেশি বেগ নিয়ে ধীরে ধীরে সামনের দিকে যায়, যদি তার বেগটা কমে যায় তখন তার বেগের মান হ্রাস পাবে। তখন তার বেগের মানটা হ্রাস পাবে। তখন যা হবে সেটা হচ্ছে মন্দন। যেমন আগে তার বেগ ছিল ইউ, পরে হয়েছে ভি। যদি ভি এরকম হয়, এখানে একটু উল্টা হয়েছে, যে ইউ ইজ গ্রেটার দেন ভি। যদি আমরা বলি ইউ ইজ গ্রেটার দেন ভি, যদি তার আদি বেগটা বেশি হয় এবং শেষ বেগটা কম হয়, এক্ষেত্রে কিন্তু ব্যক্তিটার বেগ হ্রাস পাচ্ছে। ধরলাম টি সময়ে ব্যক্তিটার বেগ ইউ থেকে ভিতে আসছে, অর্থাৎ হ্রাস পাইছে, তখন তার টি সময়ে বেগের হ্রাসের পরিমাণ কত? ভি মাইনাস ইউ, অর্থাৎ এই মানটা কিন্তু নেগেটিভ আসবে, ভি মাইনাস ইউ। তাহলে আমরা জানি একক সময়ে
বেগ হ্রাসের পরিমাণকে বলা হয় মন্দন। তাহলে এখানে কতটুকু হ্রাস পাইলো ভি মাইনাস ইউ বাই টি, এইটাই হলো মন্দন। ত্বরণ এবং মন্দনকে দুটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, শুধু ত্বরণের মান আসবে পজিটিভ এবং মন্দনের মান আসবে নেগেটিভ। তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটাই হচ্ছে মন্দন। তাহলে আমরা যদি এবার ত্বরণ এবং মন্দনের সংজ্ঞা জানি, সংজ্ঞাটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায় সেই বেগ বৃদ্ধির পরিমাণকে বলা হয় ত্বরণ। আর মন্দন কি, কোনো ব্যক্তি বা বস্তুর একক সময়ে যতটুকু বেগ হ্রাস পায় অর্থাৎ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, মন্দনকেও এ দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা ত্বরণের একক নির্ণয় শিখব। ত্বরণের একক হচ্ছে, ত্বরণ সম্পর্কে আমরা জানলাম ভি মাইনাস ইউ অথবা শেষ বেগ মাইনাস আদি বেগ। এখন শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে যে মানটা থাকবে, যে বেগটা থাকবে তার একক কিন্তু মিটার পার সেকেন্ড। আমরা বেগের একক পড়ে আসছি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ত্বরণের একক হলো বেগের একক ভাগ সময়ের একক। বেগের একক ভাগ সময়ের একক। এখন বেগের একক কি, মিটার পার সেকেন্ড, সময়ের একক কি, সেকেন্ড। তাহলে আমরা নিচে সেকেন্ড লিখলাম। এবার এই সেকেন্ডের উপরে পাওয়ার আছে 1, মানে এসের উপরে সূচক আছে 1। এই সূচককে যদি আমরা উপরে নেই তাহলে সেটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আমরা ত্বরণ শিখলাম, মন্দন শিখলাম। এবার আমরা যাই সমত্বরণ ও সমমন্দন। সমত্বরণ কি জিনিস, সমমন্দন কি জিনিস। এই সমত্বরণ এবং সমমন্দন সৃজনশীল প্রশ্ন সলভ করার ক্ষেত্রে খুব কাজে লাগে। সমত্বরণ, আমরা আগে সমত্বরণটা লিখি, সমত্বরণ অথবা সমত্বরণের আর একটা নাম দেওয়া যায় সুষমত্বরণ। সুষমত্বরণ। এখন এটার আমরা আরেকটা নাম দেই, এই নামটা দেওয়ার জন্য আমাদের সংজ্ঞা একটু সহজ হবে। যেমন এটার নাম আমরা দিতে পারি যে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার। তাহলে আমরা এটা তিনটা নাম দিলাম, একটা হলো সমত্বরণ, আরেকটা সুষমত্বরণ, আরেকটা হলো বেগ বৃদ্ধির হার। সমত্বরণ, সুষমত্বরণ, বেগ বৃদ্ধির হার বলতে কি বোঝে, আমি একটা চিত্র অঙ্কন করি। সমত্বরণ হচ্ছে বস্তুটির গতিকালে যদি তার ত্বরণ সর্বদা সমান থাকে তবে সেই ত্বরণের মানকে বলা হয় সমত্বরণ। সুষমত্বরণ সেম। এবং যদি আমরা বেগ বৃদ্ধির হার দিয়ে সংজ্ঞাটা দিতে চাই, কোনো বস্তুর বা কোনো ব্যক্তির গতিকালে সর্বদা যদি বেগ বৃদ্ধির হার সমান থাকে, বেগ বৃদ্ধির হার সমান থাকে তবে বস্তুর ওই অবস্থাটাকে বলা হয় সমত্বরণ। যেমন কিভাবে সমান থাকবে বেগ বৃদ্ধির হার, ধরলাম একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে, 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। 2 সেকেন্ড পর এই বস্তুটার বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর কত হয়েছে 8 মিটার পার সেকেন্ড। তারও আবার 2 সেকেন্ড পরে বেগ হয়েছে 14 মিটার পার সেকেন্ড। তার 2 সেকেন্ড পর বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এরকমভাবে সে যাইতেছে। এবার আমরা যদি এই অবস্থানটুকু থেকে আমরা যদি ত্বরণ বের করি, ত্বরণ বের করব মানে কি, বেগ বৃদ্ধির হার বের করব। আমরা ত্বরণ যে কথা, বেগ বৃদ্ধির হার একই কথা, এটা আমরা পড়ে আসছি। এবার এখান থেকে যদি আমরা বেগ বৃদ্ধির হার বের করি, বেগ কত বৃদ্ধি পাইছে 8 - 2 = 6। 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু এর মান, অর্থাৎ বেগ বৃদ্ধির হার, মানে এমনি করছি আর কি, a সমান 8 - 2/2, অর্থাৎ a = 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেম আমরা যদি এখানে করি তাহলে এখানে বেগ বৃদ্ধির হার কত, 14 - 8/2 সমান এখানে কত থাকে 6/2 = 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি এইখানে বেগ বৃদ্ধির হার বের করি 20 - 40
বাই 2 ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা দেখলাম কি, এই যে বস্তুটা সামনের দিকে যাচ্ছে সব সময় তার বেগ বৃদ্ধির হার কি সমান, অর্থাৎ সব সময় তার ত্বরণ কি সমান। কিন্তু আরেকটা কথা, ত্বরণ সমান হোক কিন্তু বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিকই, বেগ বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে। আর এই বেগ বৃদ্ধি যে পাচ্ছে, এইটার যে বেগ বৃদ্ধির যে হারের মানটা আছে এটা কিন্তু সর্বদা সমান। তো কোনো বস্তু যদি এইভাবে চলে তখন বস্তুটাকে বলা হয় সমত্বরণ বা সুষমত্বরণ। এখন এইটার সংজ্ঞা আমরা এইভাবে দিব, কোনো বস্তুর গতিকালে যদি ত্বরণ সর্বদা সমান থাকে অথবা কোনো বস্তুর গতিকালে যদি বেগ বৃদ্ধির হার সর্বদা সমান থাকে তাহলে তাকে বলা হয় সমত্বরণ বা সুষমত্বরণ। এখান থেকে আমরা লিখতে পারি যে সুষমত্বরণের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তুটা সারা রাস্তায় ত্বরণ তার সমান থাকবে, একটা কথা। তারপরে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এই সারাটা রাস্তায় বেগ সবসময় বৃদ্ধি পাইতে থাকবে, সময়ে বাড়বে বেগও বাড়বে। এটা হচ্ছে সমত্বরণের মূল ভিত্তি, মূল কথা। এটা আমাদের সৃজনশীলের জন্য খুব খুব প্রয়োজন। এটা একটু ভালো করে তোমরা একটু দেখে রাখো। এরপরে হচ্ছে যে সমত্বরণ তো শিখলাম, এরপরে হচ্ছে অসমত্বরণ। আমরা যদি অসমত্বরণ চিন্তা করি, অসমত্বরণ আমরা এটার নাম দিলাম বেগ বৃদ্ধির হার। এইবার হবে বেগ হ্রাসের হার। তো আমরা এবার পড়ব অসমত্বরণ। অসমত্বরণের আরেকটা নাম দিলাম বেগ হ্রাসের হার। অসমত্বরণ যে কথা, বেগ হ্রাসের হার একই কথা। এবার যদি আমরা ডিরেকশনটা উল্টায় দিই, মানে চিত্র এটাই থাকবে, আমরা যদি এই দিকে তীর চিহ্ন দিয়ে দিই, মানে আমরা ধরলাম প্রথমে বস্তুটা বা ব্যক্তিটা 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। একটু কিছু সময় পরে তার বেগ 14, তারপরে 8, তারপরে 2। এক্ষেত্রে বেগ কিন্তু ধীরে ধীরে কমতেছে, অর্থাৎ বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এখন তার মন্দনের মানটা যদি আমরা বের করি, এবার যদি আমরা তার মন্দনের মানটা বের করি তাহলে কি আমরা বের করবো যে এই ক্ষেত্রে কিন্তু এটা আদি বেগ, এটা শেষ বেগ। তো আমরা যদি আদি বেগ থেকে শেষ বেগ বাদ দেই, আমাদের হিসাবে এই রেজাল্টটা মাইনাস আসবে, তারপরে এই রেজাল্টটা মাইনাস আসবে, তারপরে এই রেজাল্টটা মাইনাস আসবে। আমরা যদি হিসাব করে বের করি, এখানে আমরা এদিকে বের করছিলাম 20 মাইনাস 14, এবার হিসাব করতে হবে যে 14 মাইনাস 20, অর্থাৎ রেজাল্টটা মাইনাস আসবে। অর্থাৎ মাইনাস আসুক, তারপরেও এই সারা রাস্তায় তার মন্দন কিন্তু -3, অর্থাৎ এই বস্তুটা যত রাস্তা অতিক্রম করবে সব সময় তার মন্দনের কোনো পরিবর্তন ঘটবে না। এই অবস্থাটাকে বলা হয় অসমত্বরণ বা বেগ হ্রাসের হার। সরি, একটু মিস্টেক, এখানে নাম হবে সমমন্দন। এটার নাম হবে সমমন্দন। সমমন্দনের আরেকটা নাম হলো বেগ হ্রাসের হার। অর্থাৎ কোনো বস্তু যদি বেগ হ্রাসের হার সমান রেখে সারা পথ অতিক্রম করে তখন বস্তুর সেই অবস্থাটাকে বলা হয় সমমন্দন। আর বেগ হ্রাসের হার সবসময় সমান, এখানে -3, এখানে -3, এখানে -3, অর্থাৎ সারা রাস্তায় তার মন্দনটা সমান থাকবে, কিন্তু এখানে বেগ ক্রমান্বয়ে হ্রাস পাবে। যেমন আগে 20, পরে 14, পরে 8, পরে 2, এখানে কিন্তু বেগটা কিন্তু কমে আসছে। এটা আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। অর্থাৎ সমত্বরণে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, সমত্বরণে সারাটা রাস্তায় বস্তুর বেগ কী থাকবে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে, ত্বরণটা সবসময় সমান থাকবে। আর সমমন্দনে সারা রাস্তায় বস্তুর মন্দন সমান থাকবে, বেগটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। এবার আমরা আসি অসমত্বরণ, অসমমন্দন, অসমত্বরণ এবং অসমমন্দন। অসমত্বরণ কি জিনিস, এবার আমরা যদি এখানে নাম দেই অসমত্বরণ, অসমত্বরণ অথবা অসমমন্দন, অসমত্বরণ বা অসমমন্দন। যেমন এই বস্তুটা ফার্স্টে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে, 2 সেকেন্ড পর তার বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড,
তার 3 সেকেন্ড পর হয়েছে 14 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পর হয়েছে 28 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা এই ক্ষেত্রে যদি আমরা ত্বরণ বের করি, ত্বরণের মান বের করি, ত্বরণের মান কি, এখানে কিন্তু বেগ বৃদ্ধি পাইছে ঠিকই, কিন্তু বেগ বৃদ্ধির হারটা কিন্তু সমান নয়, এটা আমাদের বুঝতে হবে। তাহলে বেগ বৃদ্ধির হার যদি বের করি তাহলে কত হবে, 8 - 2/2, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইখানে যদি বেগ বৃদ্ধি করি, বৃদ্ধির হার বের করি, 14 - 8/3, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এইখানে যদি বের করি 28 - 14/4 ইকুয়াল 14/4, এখানে 3 পয়েন্ট সামথিং হবে। অর্থাৎ আমরা দেখতেছি এই যে বেগ বৃদ্ধির যে হারটা, এটা কিন্তু কখনোই সমান হচ্ছে না। এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ বৃদ্ধি পাইছে ঠিকই, কিন্তু বৃদ্ধির হারটা সমান নয়। কোনো বস্তু যদি এই অবস্থায় চলে তখন সেটাকে বলা হয় অসমত্বরণ, সেটাকে বলা হয় অসমত্বরণ। তাহলে আমরা অসমত্বরণের সংজ্ঞা যদি আমরা দিই, তাহলে কি, কোনো বস্তুর গতিপথে যদি সর্বদা তার ত্বরণের মান মানে বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সেই ত্বরণকে আমরা বলবো অসমত্বরণ। আবার অসমমন্দন কি জিনিস, এটা যদি আমরা বিপরীত থেকে টার্ন নেই, যেমন প্রথমে 28 থেকে 14, 14 থেকে 8, 8 থেকে 2, এই দিক থেকে যদি আমরা বস্তুটা নিয়ে আসি, তাহলে দেখব বেগ হ্রাস পাইছে ঠিকই, কিন্তু মন্দন সর্বদা সমান নয়। বস্তুর গতিকালে যদি সর্বদা মন্দন সমান না রেখে চলে, তবে সেই মন্দনকে আমরা বলতে পারি অসমমন্দন। আশা করি যে বুঝতে পারছো ব্যাপারটা। এরপরে হচ্ছে গতির সমীকরণ, এরপর হচ্ছে গতির সমীকরণ। এখন গতির সমীকরণ, গতি অধ্যায়ে আমাদের 4টা সূত্রের ব্যাখ্যা আছে। প্রথম সূত্র a = v - u/t, দ্বিতীয় সূত্র হচ্ছে s = u + v/2 × t, তৃতীয় সূত্র হচ্ছে v² = u² + 2as, another is s = ut + ½ at²। আমরা এই 4টা সূত্র সম্পর্কে ডিপলি জানতে চেষ্টা করব, বিস্তারিত জানতে চেষ্টা করব, এবং এই 4টা সূত্রের আমরা প্রতিপাদন শিখব ইনশাল্লাহ। প্রথমে আমরা 4টা সূত্র যদি একটা জায়গায় নোট করি, তাহলে হবে নাম্বার 1 a = v - u/t, নাম্বার 2 s = u + v/2 × t, নাম্বার 3 v² = u² + 2as, নাম্বার 4 s = ut + ½ at²। এবং এই 4টা সূত্র ছাড়াও আর 2টা সূত্র আছে, এটা আমাদের জানতে হবে। আমরা যদি সৃজনশীল প্রশ্ন সলভ করতে চাই তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। তার ভিতরে সমবেগের ক্ষেত্রে, এটা শুধু সমবেগের ক্ষেত্রে s = vt, 6 নাম্বার s = u + ½ a × 2t - 1, এটা তম সেকেন্ড নির্ণয়ের, মানে তম সেকেন্ডে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন আর কি। এবার আমরা এই 4টা সূত্রের প্রতিপাদন শিখব। 1 নম্বর সূত্রটা ত্বরণ দিয়ে, আমরা কিন্তু এটার প্রতিপাদন অলরেডি করে ফেলছি, এইটা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি না, তবে একটু আলোচনা করে দিই। একটা বস্তু এইখান থেকে t সময় পরে এইখানে আসলো, এইখান থেকে এ পর্যন্ত আসতে t সেকেন্ড সময় লাগলো। বস্তুর আদি বেগ u ছিল, শেষ বেগ v ছিল। এখানে আমরা যদি বেগের পরিবর্তন বের করি, বেগের পরিবর্তন মানে বেগ কত বৃদ্ধি পাইল, v - u, এটা কত সময় বেগ বৃদ্ধি পাইছে, t সময়ে। তাহলে লিখি আমরা t সময়ে বেগ বৃদ্ধি, t সময়ে বেগ বৃদ্ধির পরিমাণ v - u। তাহলে একক সময়ে বেগ বৃদ্ধির পরিমাণ কত, v - u/t। আর একক সময়ে বেগ বৃদ্ধির পরিমাণকে আমরা বলি ত্বরণ, আমরা আগে পড়ে আসছি। সুতরাং a = v - u/t, এটা হচ্ছে ত্বরণ নির্ণয়ের সূত্র আর কি। 4টা সূত্রের ভিতরে এটা প্রথম সূত্র। এখান থেকে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি। আর এইটা একটা সূত্র, আর এইটাকে যদি একটু মডিফাই করি, একটু বিশ্লেষণ করি, তাহলে হবে v - u = at
বা ভি সমান ইউ প্লাস এটি, এইটাও একটা সূত্র। এরপর যদি আমরা টির মান নির্ণয় করতে চেষ্টা করি বা যদি ইউ এর মান নির্ণয় করতে চেষ্টা করি, ইউ সমান ভি মাইনাস এটি, এইটাও একটা সূত্র। আমরা যদি টির মান নির্ণয় করতে চেষ্টা করি, টি সমান ভি মাইনাস ইউ বাই এ, এইটাও একটা সূত্র। অর্থাৎ একটা সূত্র থেকে আমরা 4টা চলকের মান বের করতে পারি। এখানে এর মান, ভির মান, ইউর মান এবং টি এর মান। এটা হচ্ছে গতির প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যদি আমরা প্রতিপাদন করতে চাই তাহলে অবশ্যই একটা চিত্রের মাধ্যমে। আমরা যদি চিত্রটা এরকমভাবে আঁকি যে একটা বস্তু ইউ অবস্থান থেকে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে টি সময় চলে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এবার বস্তুটা সুষম ত্বরণে চলে, বস্তুটা সুষম ত্বরণে চলে, এই সময় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে, বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে। তাহলে বস্তুটা সুষম ত্বরণে চলে, সেই জন্য বস্তুটার গড় দ্রুতি হবে, বস্তুটার গড় দ্রুতি হবে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই বস্তুর গড় দ্রুতি হবে অতিক্রান্ত দূরত্ব, মানে বস্তুটা কতটুকু পথ অতিক্রম করছে ভাগ সময়। এবার আমরা গড় দ্রুতি সম্পর্কে আমরা এখানে ডিটেলস চাই না আসছি যে গড় দ্রুতি কি। দ্রুতি মানে বেগ। এখন এই বস্তুটার 2টা বেগ আছে, একটা হলো আদি বেগ আর একটা হলো শেষ বেগ। আমরা নিচের ক্লাসে পড়ে আসছি, ক্লাস 5 6 পড়ে আসছি যে গড় সমান রাশিগুলোর সংখ্যা ভাগ রাশিগুলোর সমষ্টি। এখানে রাশি আছে 2টা, একটা ইউ আর একটা ভি। তাহলে আমরা প্রথম রাশি ইউ যোগ দ্বিতীয় রাশি ভি ভাগ 2, কারণ এখানে 2টা রাশি আছে, ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব কত। এখানে টোটাল এস দূরত্ব অতিক্রম করছে এবং এস দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে, টি সময় লাগছে। তাহলে আমরা টি দিয়ে ভাগ দিলাম। এইবার আমরা এখান থেকে এস এর মানটা যদি নির্ণয় করি তাহলে কেমনে হবে, আমরা যদি এস এর মান নির্ণয় করি তাহলে টিটা এই পাশে গুণ আকার হয়ে যায়। তাহলে এবারে সুতরাং এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, হুইচ ইজ দ্বিতীয় সূত্র। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা হলো 2 নম্বর সূত্র। এখন এই 2 নম্বর সূত্রের সাহায্য নিয়ে আমরা 3 নম্বর এবং 4 নম্বর সূত্র প্রতিপাদন করতে পারবো। যেমন এইখানে যদি আমরা টির মান বসাই দিই, টির মান কেমনে বসাবো, আমরা জানি 1 নম্বর সূত্র থেকে আমরা পড়ে আসছি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এইখানে সুতরাং টি ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ হয়। এই টি এর মান যদি আমরা এই 3 নং সূত্রে 2 নং সূত্রে বসাই দিই তাহলে কি হয়, বা এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2, এটা তো আছেই, এটার সাথে টির মান হইল ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ ইকুয়াল। এবার আমরা যদি এখানে উপরে একটা এটার সাথে এটা গুণ করি, দেখো এ প্লাস ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র পড়ছে। আমরা যদি ভিকে এ ধরি তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে কত আছে, 2 এর সাথে এ গুণ করলে কত হয় 2a, এ পাশে আমাদের এস আছে। এবার যদি আমরা আর গুণ করি মানে ক্রস গুণ করি তাহলে কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as। এবার ভি স্কোয়ারের মান এ পাশে রাখি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা 3 নম্বর সূত্র। আবার আমরা 4 নম্বর সূত্রটা আমরা এই যে 2 নম্বর সূত্রে থেকে এইখান থেকে আমরা পাই, এখানে আমরা লিখে রাখি 2 নং সূত্র। তাহলে 2 নং সূত্রে আমরা টির মান বসাইলে আমরা 3 নং সূত্র পাই যাই। আবার 2 নং সূত্রে যদি আমরা এই ভির মানটা বসাই দিই, এইখান থেকে যদি ভির মানটা বসাই, যেমন 2 নং সূত্র কি আছে, 2 নং সূত্রে এখানে আছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে যদি আমরা ভির মানটা বসাই, যেমন আমরা জানি যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি।
এখান থেকে আমরা ভির মানটা যদি বসাই তাহলে কি হবে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে ভির মান বের করলে হয় ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা এই যে এটা মুছানোর আগে একটা লিখছিলাম, ওইখানে আছে এটা। এবার ভির মানটা যদি বসাই ইউ প্লাস, ভির মান হলো ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, নিচে হলো 2 ইন্টু টি। এবার এখানে ইউ ইউ হিসাব করি, 2 ইউ প্লাস এটি বাই এখানে হলো 2 ইন্টু টি। এটিটা হলো উপরের সংখ্যা, আমরা এটি দ্বারা এটার গুণ করি, 2 ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই 2। এবার 2 আলাদা আলাদা করে ভাগ করে দিই, 2 ইউ টি বাই 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2। এবার 2 2 কাটা, ইউটি প্লাস যে কোনো জিনিসের 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়, তো এটি স্কোয়ারের 2 দিয়ে ভাগ করলে কত হয়, হাফ এটি স্কোয়ার। তাহলে আমাদের আসলো কি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস কি, ইউ কি, টি কি, এগুলো আমরা উপরে যে বিশ্লেষণগুলো করছি এগুলো থেকে বুঝতে পারছি ভালো করে। এখানে এস হলো অতিক্রান্ত দূরত্ব বা সরণ, আর ইউ হলো আদিবেগ, টি হলো সময়, এ হলো ত্বরণ। এই ছিল আমাদের গতি সংক্রান্ত 4টা সূত্রের ব্যাখ্যা। এরপরে শুধুমাত্র সমবেগের জন্য আমরা একটা সূত্র লিখে রাখছিলাম, এস ইকুয়াল ভিটি। এটা কিন্তু শুধু সমবেগের জন্য, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ইউজ হবে না। সমবেগ বলতে আমরা কি বুঝি, আমরা পড়ে আসছি যে ওই বস্তুটার সারা রাস্তায় কোনো বেগের পরিবর্তন হবে না, অর্থাৎ যে বেগ নিয়ে শুরু করব সব সময় তার যে কোনো মুহূর্তে তার বেগ ওইটাই থাকবো, এটা হচ্ছে সমবেগ। যেমন আমরা যদি সমবেগের সূত্রটা একটু ডিপলি জানতে চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে আমরা 2 নম্বর সূত্রের সাহায্য নিতে পারি। 2 নম্বর সূত্র থেকে আমরা পড়লাম এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা কিন্তু আমরা 2 নম্বর সূত্রে অলরেডি প্রমাণ করে দিছি। এবার আমরা এটাও জানি যে এটা আমরা লিখে রাখি সমবেগের জন্য, সমবেগের জন্য। সমবেগে তো ইউ ভি বলে কোনো কথা নাই, বেগ তো একটাই, তাহলে নাম কেন 2টা হবে? তাহলে আমরা ইউকে ধরে নিলাম ভি, মানে এটাও বেগ এটাও বেগ, 2টা বেগ। এই 2টা বেগকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই টি, তাহলে এখানে হয় 2v বাই 2 ইন্টু টি। এবার এই 2 2 যদি চলে যায় এ পাশে থাকে ভিটি, অর্থাৎ আমরা পড়লাম কি এস ইকুয়াল ভিটি, অর্থাৎ সমবেগের ক্ষেত্রে দূরত্ব সমান বেগ গুণন সময়, বেগ গুণন অতিক্রান্ত সময়, অতটুকু দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগছে সেটা। এই ছিল আমাদের সমবেগের ব্যাখ্যা। এরপরে আর একটা মজার একটা টপিক হচ্ছে যে এস ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটা হচ্ছে তম সেকেন্ডে দূরত্ব নির্ণয়। তম সেকেন্ড আবার কি জিনিস? আমি যদি বলি যে 7 সেকেন্ডে ব্যক্তিটার দূরত্ব কত, আর যদি বলি সপ্তম সেকেন্ডে ব্যক্তিটার দূরত্ব কত, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। 7 সেকেন্ড বলতে বোঝায় প্রথম থেকে 7 সেকেন্ড, আর সপ্তম সেকেন্ড বলতে বোঝায় শুধুমাত্র ওই নির্দিষ্ট 1 সেকেন্ডে কত গেছিল। এবার আমরা যদি এটা যদি ভালোভাবে ক্লিয়ার হতে চাই, তাহলে হলো এইটা ধরো একটা ঘড়ি, এইটা মিনিটের কাঁটা, এখানে 12 লেখা থাকে, তারপর 1 2 3 4 5 6 এরকম লেখা থাকে। এখন এই মিনিটের কাঁটাটা 12 ঘরে আসছে, তারপরে ধীরে ধীরে 12 থেকে একটু সারে, এরকমভাবে যাতে যাতে এইটা মিনিটের কাঁটাটা 1-এর ঘরে আসে। তার মানে আমরা কি বুঝলাম, এই যে কাঁটাটা যখন 12-র ঘরে আসছে তখন কিন্তু সে 12-র নিজস্ব 12, যখন 12 সাইডে এদিকে আসলো তখন সে কিন্তু 1-এর জন্য কাজ করতেছে, মানে 1 তৈরি করার জন্য কাজ করতেছে। তার মানে 12 ছাড়ার পর থেকে, 12 ছাড়ার পর থেকে 1-এর পূর্ব পর্যন্ত এই যে কাজটুকু করলো মিনিটের সেই কাঁটাটা, এটা কিন্তু 1-কে পরিপূর্ণ করার জন্য কাজ করলো, অর্থাৎ 1-কে সম্পূর্ণ করার জন্য কাজ করলো। এটা থেকে আমরা কি বুঝতে পারি যে ধরো কোনো ব্যক্তি, মানে প্রশ্ন এটা করলো যে সপ্তম সেকেন্ডে কোনো ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সপ্তম সেকেন্ড কোথা থেকে শুরু হয়েছে? তাহলে আমরা যদি এটার মতো করে ব্যাখ্যা করি, সপ্তম সেকেন্ড শুরু হয়েছে কোথা থেকে? 6 সেকেন্ডের পর থেকেই, আবার 7 সেকেন্ডের আগে থেকে। সপ্তম সেকেন্ডটা মানে কি 6 সেকেন্ডের পরে, মানে এই 6 সেকেন্ডের
পর থেকে 7 সেকেন্ডের আগ পর্যন্ত এই সময়টা হলো শুধুমাত্র সপ্তম সেকেন্ড। যদি প্রশ্ন করা হয় চতুর্থতম সেকেন্ড কত, তাহলে 3 সেকেন্ডের পর থেকে 4 সেকেন্ডের আগ পর্যন্ত এই সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? এখন যদি আমরা একটু হিসাবে চলে যাই, একটু যদি অঙ্কে চলে যাই, যেমন একটা বস্তু ধরি, একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ ত্বরণ নিয়ে এই পর্যন্ত আসলো, শেষ বেগ হলো ভি। এখন আমরা বস্তুটার এইখানে এইগুলো সময় আছে, ধরলাম এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই ব্যক্তিটা বা এই বস্তুটা 7 সেকেন্ডে কিন্তু ভি অবস্থানে আসছে। 7 সেকেন্ড পরে কিন্তু তার বেগ ভি হয়েছে। এবার আমরা যদি এইটা নির্ণয় করতে চাই, এই 7 সেকেন্ডে গেছে একটা কিন্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, এখন আমরা যদি প্রশ্ন করি প্রথম 5 সেকেন্ডের দূরত্ব কত, তাহলে এখানে আমরা টির মান 5 ইউজ করে আদিবেগ এ ভি এস এইগুলো দিয়ে আমরা একটা এই যে 4টে সমীকরণ আছে এই সমীকরণে ইউজ করে একটা মান বের করব। কিন্তু যদি এটা প্রশ্ন করে যে ব্যক্তিটা 6তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 6তম সেকেন্ডে মানে শুধুমাত্র 6তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা কিন্তু এটা আমরা পারবো যে 6তম সেকেন্ড শুরু হয়েছে কার থেকে, 5 সেকেন্ডের পর থেকে 6 সেকেন্ডের আগ পর্যন্ত এই যে সময়টুকু আছে এই সময়ে যে দূরত্ব অতিক্রম করছে সেটা শুধুমাত্র 6তম সেকেন্ডের জন্য। তাহলে আমরা 6তম সেকেন্ডের দূরত্ব বের করলে প্রথম থেকে 5 সেকেন্ডের দূরত্ব বের করব, আবার প্রথম থেকে 6 সেকেন্ডের দূরত্ব বের করব। প্রথম থেকে 5 সেকেন্ডের দূরত্ব আমরা ধরলাম 20 মিটার, প্রথম থেকে 6 সেকেন্ডের দূরত্ব ধরলাম 20 মিটার, আবার প্রথম থেকে 5 সেকেন্ডের দূরত্ব ধরলাম 15 মিটার। তাহলে আমাদের দূরত্বের পরিবর্তন কত হয়েছে, এখানে কিন্তু 20 - 15 = 5 মিটার। তো এই 5 মিটার দূরত্বটা শুধু 6তম সেকেন্ডে অতিক্রম করছে, কারণ প্রথম থেকে এই 6তম সেকেন্ড শুরু হয়েছে কোথা থেকে, 5 সেকেন্ডের পর থেকে 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে 6তম সেকেন্ডের দূরত্ব কত, 5 মিটার। আই থিঙ্ক বুঝতে পারছো। এটা হলো যে আমরা এক্সট্রা করে দূরত্ব বের করে বিয়োগ করে বের করলাম। যদি আমরা এই সূত্রের সাহায্যে করতে চাই, সূত্রের সাহায্যে এই সূত্রটা আমরা আগে প্রতিপাদন করি। কেমনে সূত্রটা আসলো, আমরা ধরি একটা নির্দিষ্ট সময়ের দূরত্ব বের করব। ধরি আমরা এই সেকেন্ডের দূরত্ব বের করব, এইখানে কত সেকেন্ড মানে এইতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা ধরি প্রথম থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগছে সেটা হলো টি সময়। তাহলে আদিবেগ ইউ, ত্বরণ এ, সময় হলো টি, আর এই টি সময়ে অতিক্রান্ত দূরত্বের নাম ধরলাম আমরা S1। টি সময়ে অতিক্রান্ত দূরত্বের মান কত, S1। তাহলে আমরা S1 দিয়ে একটা সূত্র ফেলতে পারি, আমাদের 4 নম্বর সূত্র, S = UT + ½ AT²। তাহলে আমরা লিখতে পারি S1 = UT + ½ AT²। এটা একটা সমীকরণ ধরে রাখলাম। এরপর আমরা প্রথম থেকে টি সেকেন্ড গেছি, এরপর আমরা 1 সেকেন্ড আগে যাই। 1 সেকেন্ড আগের অবস্থান কত, এইখানে প্রথম থেকে এই পর্যন্ত, এইটার নাম কত, তাহলে T-1। আমরা এর আগে কিন্তু প্রথমে একটা দূরত্ব বের করে তারপরে 1 সেকেন্ড আগে আর একটা দূরত্ব বের করে বিয়োগ করে দিছিলাম। ওই বিয়োগটা যেন আমাদের না করতে হয়, আমরা যেন এখানে মান বসাইলে যেন হয়ে যায়, এরকম একটা সূত্র এটা প্রতিপাদন যেটা আমি করতেছি এখন। তাহলে প্রথমে আমরা একদম লাস্ট দূরত্ব পর্যন্ত করছিলাম, লাস্ট সময়, তারপরে 1 সেকেন্ড আগায় দিলাম। 1 সেকেন্ড আগাইলে কি হয়, T-1। তাহলে টি সময় যদি এত দূরত্ব যায়, T-1 সেকেন্ডে কত যাবে, তাহলে S2 = UT
এই ক্ষেত্রে টির মান কিন্তু টি মাইনাস ওয়ান হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মানে কি টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার এটা যদি আমরা আর একটু মডিফাই করি তাহলে কত হবে, ইউটি এখানে হলো ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ, এখানে কিন্তু একটা সূত্র পড়ে রয়েছে টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা হিসাব করি, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ টু টু বাদ এ টি প্লাসে প্লাসে প্লাস হাফ এ, এটা আমাদের এস টুর মান। তাহলে আমরা প্রথম থেকে টি মাইনাস ওয়ান সেকেন্ডে দূরত্ব হয়েছে এস টু, টি সেকেন্ডে হয়েছে এস ওয়ান। এবার আমরা এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে যে মানটা থাকবে ওইটা এই নির্দিষ্ট সময়ের জন্য, এই নির্দিষ্ট সময়ের জন্য এই মানটা। এখন আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে নির্দিষ্ট সেকেন্ডে কত গেছিল সেটা আমরা পেয়ে যাব আর কি। এবার আমরা সুতরাং এস ওয়ান মাইনাস এস টু, এস ওয়ান মাইনাস এস টু সমান কত হবে, এস ওয়ান হইল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এস টু, তার মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস এটি মাইনাস হাফ এ। এবার আমরা এস টু মাইনাস এস ওয়ান, এস টু থেকে এস ওয়ান বাদ দিলে যে দূরত্বটা থাকে সেটা আমরা তম সেকেন্ডের জন্য দূরত্ব দিই এস টি এইচ, এটার নাম দিলাম আমরা এস টি এইচ, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস টি এইচ সমান কত হবে, এখানে আমরা একটু হিসাবগুলো ছোট করে নিই, ইউটি ইউটি বাদ, তারপরে হাফ এটি স্কোয়ার চলে গেল, তাহলে এখানে থাকে ইউ প্লাস এ টি মাইনাস হাফ এ, ইউ প্লাস আমরা যদি এ কমন নেই, এ কমন নিলে থাকে কত টি মাইনাস হাফ ইউ প্লাস এ যদি কমন নেই এবং এই ব্র্যাকেটের ভিতরে যদি টু লসাগু নেই তাহলে কত হবে টু টি মাইনাস ওয়ান ইউ প্লাস এ ইন্টু, আমরা আগে জানি যে কোনো কিছুরে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়, তাই আমরা হাফটা বাইরে বের করলাম, এখানে 2t মাইনাস ওয়ান রেখে দিলাম, প্রুভড। এইটা হচ্ছে তম সেকেন্ড নির্ণয়ের সূত্র, অর্থাৎ এই সূত্রে একবারে যদি বলে 7তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, আমরা এই সময়ের মান t = 7 বসাই দিলে একবারে ওই দূরত্বটা বের হয়ে পড়ব। আমরা যখন সৃজনশীল, এটা হলো যে গতি অধ্যায়ের 2টা পার্ট হবে। ফার্স্ট পার্টে হলো যে শুধু যত বেসিক আলোচনা আছে সব বেসিক আলোচনা, এবং দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ চেষ্টা করব যে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে যে গতির বেসিক আলোচনা আর কি, সেই পার্ট প্রথম পার্ট। এরপরে আমি দ্বিতীয় পার্ট আপলোড করব, এটা অবশ্যই তোমরা দেখবা। এই ছিল যে আমাদের গতি অধ্যায়ের যে সূত্রগুলা, সেই সূত্রগুলা প্রতিপাদন, এই সূত্রগুলো তোমরা ভালো করে ভিডিওটা পজ করে ভালো করে লিখে নিবা, এবং যদি তোমরা প্রমাণ এটা লিখে নিতে চাও তাহলে অবশ্যই লিখে নিতে পারো। এই প্রমাণে আমরা টির মান জাস্ট বসাই দিলে মানটা বের হবে। এখানে আমাদের যদি আমরা 7 সেকেন্ডে দূরত্ব বের করতে চাই, প্রথম থেকে 6 সেকেন্ডে বের করে বিয়োগ করতে হবে, বাট এইটাতে কিন্তু শুধু টির মান 7 বসাই দিলে হয়ে যাবে। এরপরে আমাদের গতির সূত্রগুলো প্রতিপাদন হয়ে গেছে। এরপরে আমাদের লাস্ট আর একটা টপিক হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিজিক্স, নট অনলি ফিজিক্স, আই থিঙ্ক সায়েন্স, ফর সায়েন্স, বিজ্ঞানের জন্য এই পরন্ত বস্তুর যে সূত্র আছে, এই সূত্রটা যদি আমরা ভালোভাবে মানে নিজের ভিতরে নিতে পারি তাহলে বিজ্ঞান যে মজা এইটা আমরা বুঝতে পারবো। ফার্স্টে আমরা পরন্ত বস্তুর যে সূত্রাবলী, পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে, বিজ্ঞানী গ্যালিলিও 3তলা ভবন থেকে সে বসে বসে কোনো কিছু লিখতেছিল, 3তলা ভবন থেকে কলম এবং কাগজ এবং কলম এই দুইটা একসাথে ফেলে দিছে। ফেলে দিলে সে দেখলো যে কাগজের টুকরাটা মাটিতে পড়ে আসছে কিন্তু কলমের টুকরাটা আগে আসছে। এই যে তার ধারণা হলো কেন এরকম হইলো, কাহিনী কি, এরকমভাবে সে এটা উদ্ভাবন করলো যে এটা একমাত্র বাতাসের বাধার জন্য এরকম হয়। বাতাসের বাধা বা অন্য কোনো বাধা যদি ক্রিয়া না থাকে, তখন সে এটা আবিষ্কার করলো যে বাতাস এবং অন্য কোনো বাধা যদি না থাকতো তাহলে সেই কাগজের টুকরাটা আর কলমটা একই সাথে মাটিতে পড়তো।
এই সূত্রটা। এবং সে 3টা সূত্র আবিষ্কার করছে। শুধু মাটিতে যে পড়তো সেটাই না, মাটিতে যে পড়তো একটা বেগ প্রাপ্ত হইতো আর একটা দূরত্ব অতিক্রম হইতো। এই বেগ দূরত্ব নিয়েও সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা বোঝার আগে আমরা একটু অভিকর্ষ মহাকর্ষ সম্পর্কে একটু ধারণা নেই। মহাকর্ষ কি? মহাকর্ষ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। পৃথিবী পৃষ্ঠে দুইটা বস্তু হতে পারে চেয়ার টেবিল, হতে পারে একটা গাছের দুইটা আমের মধ্যে যে আকর্ষণ, এটা কি? মহাকর্ষ। অভিকর্ষ কি জিনিস? অভিকর্ষ হলো ওই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী থাকে এবং পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। এবং আমরা যে এই যে ভূপৃষ্ঠে দাঁড়ায় রয়েছি, আমাদের উপর কিন্তু একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণটা কত? আমাদের ওজন যত, পৃথিবী আমাদের এত বলে নিচের দিকে টানতেছে। আমাদের যত ওজন, পৃথিবী এত বলে তার কেন্দ্রের দিকে টানতেছে। আমরা কিন্তু ক্লাস 8-এ এটা পড়ে আসছি যে G=Gm/r²। অর্থাৎ এই জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হলো পৃথিবীর ভর, আরটা হলো ব্যাসার্ধ, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। এই ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের মান ফিক্সড কনস্ট্যান্ট মান, আর এম হলো পৃথিবীর ভর, এটার মানও ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু অভিকর্ষ ত্বরণ এইটাও একটু ব্যতিক্রম আছে। এইটা ব্যতিক্রম হওয়ার জন্য দায়ী শুধু পৃথিবীর যে আকৃতি, এই আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণ সব জায়গায় সমান না। আমরা জানি পৃথিবী সুষম গোলাকার নয়, এটা মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা আছে এবং বিষুবীয় অঞ্চলে একটু ব্যাসার্ধ বেশি, মেরু অঞ্চলে একটু ব্যাসার্ধ কম। এই যে তাদের পার্থক্য, এই জন্য অভিকর্ষ ত্বরণ জির মান সব জায়গায় সমান নয়। আমরা কিন্তু অভিকর্ষ ত্বরণ জির মান বের করে সূত্রটা দেখালাম, এবং সূত্রটা দেখানোর এটাই অর্থ, অভিকর্ষ ত্বরণ কিন্তু বস্তুর ভরের উপর কোনো ক্রিয়া করে না, বস্তুর আকৃতির উপর কোনো ক্রিয়া করে না, বস্তুটা কিসের তৈরি সেটার উপর কোনো ক্রিয়া করে না। অভিকর্ষ ত্বরণ শুধু ক্রিয়া করে কার উপর? অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয় শুধু পৃথিবীর ব্যাসার্ধের উপর। এখন এতটুকু থেকে আমরা জানলাম যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর, আকৃতি এবং উপাদানের উপর কোনো ক্রিয়া করে না। তার মানে গ্যালিলিও যে কথাটা বলছিল যে স্থির অবস্থান বা একই উচ্চতা থেকে বিনা বাধায় কোনো বস্তু যদি ছেড়ে দেয়, তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করব। যেমন এইটা এক টুকরা কাগজ, এইটা একটা লোহার বল, এইটা যদি আমরা ছেড়ে দেই, এটা হলো ভূমি, এটা পৃথিবী আর কি। এইটা হচ্ছে লোহার বল, এটা কাগজের টুকরা, এইটা লোহা। যদি ছেড়ে দেয়, এটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। কখন? বিনা বাধায়। তাহলে বাস্তবিক ক্ষেত্রে পড়ে না কেন? কারণ বাস্তবিক ক্ষেত্রে বাতাসের একটা ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করে, মানে এটা পড়তে দিতে চায় না, একটা বাধা প্রদান করে। সেই বাধাটা যে বস্তুটা ভারী, ওই ভারী বস্তুটা যতক্ষণ সময়ে এই বাধাকে উপেক্ষা করে, মানে এই বাধাকে অতিক্রম করে নিচে পড়তে চায়, ততক্ষণ সময়ে এই কাগজটা ওই নির্দিষ্ট সময়ে এটা উপেক্ষা করতে পারে না। তার বাতাসের বাধাকে ডিঙিয়ে আসতে একটু বেশি সময় লাগে। সেই জন্য লোহাটা আগে পড়ে, লোহার বলটা আগে পড়ে, কাগজের টুকরাটা পরে। এই একটা মাত্র কারণে বাতাসের বাধা। এখন তুমি যদি বাতাসের বাধাকে ফিক্স মানে সরাই রেখে তুমি এই প্রমাণটা প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে কাগজ যে সময় পড়ছে, লোহা একই সময় পড়ছে। এটাই হলো যে গ্যালিলিওর প্রথম সূত্র, বিনা বাধা স্থির অবস্থান থেকে বা একই উচ্চতা থেকে বিনা বাধায় পর্যন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে তার সূত্রের ব্যাখ্যা। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান বা বিনা বাধায়, এখানে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ এটা হচ্ছে যে এইখানে একটা বস্তু, এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই বস্তুটাকে যখন আমরা ছাইড়া দিলাম স্থির অবস্থান, তখন এটার কোনো বেগ থাকে না, এটার আদি বেগ কত? 0। এই বস্তুটাকে যখন ছাইড়া দিলাম, বস্তুটা যতই নিচের দিকে নামবো তার বেগ ততই বাড়তে থাকবো। এই বস্তুটা যতই নিচের দিকে নামবো তার বেগ তত বাড়তে থাকবো, এবং সেই বেগটা কার সাথে বাড়তে থাকবো? সময়ের সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকবো। যেমন এই বস্তুটা এখানে আসতে এইখানে সময় লাগলো t1, তাহলে এইখানকার বেগ হলো v1। এইখানে সময় লাগলো t2, এইখানকার বেগ v2। যদি এরকম হয় তাহলে আমরা এই সূত্র থেকে আমরা লিখতে পারি v সমানুপাতিক t, অর্থাৎ স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। এটাকে আমরা একটু মডিফাই করি, বা v সমান ধ্রুবক গুণন t, এবার টিটা যদি আমরা নিচে নিয়ে এসে পড়ি, v/t সমান কত? ধ্রুবক। v/t-র মান ধ্রুবক। এখন যদি বস্তুটার এখান থেকে আমরা এই পর্যন্ত ফেলতেছি, আমরা যে কোনো সময় এটা মাপতে পারি, মানে যে কোনো সময় এটার বেগ, আমরা প্রাপ্ত বেগ কত সেটা আমরা জানার জন্য চেষ্টা করতে পারি। আমরা ধরলাম t1 সময়ে তার বেগের মান হলো v1, t2 সময়ে তার বেগের মান v2, t3 সময়ে বেগের মান v3। যদি এরকমই হয় তাহলে এখানে আমরা এই সূত্র থেকে লিখতে পারি v1/t1 সমান v2/t2 সমান v3/t3 সমান ... ধ্রুবক। এখানে অসীম মান v1/t1, v2/t2, v3/t3 ধরলাম। এরকমভাবে আরও আছে, এটার মান হলো ধ্রুবক। তাহলে এখানে যে কথাটা বলছে যে এই বস্তুটা যে এখানে টি সময়ে আসবো, যে বেগ হবো এটা সময়ের সমানুপাতিক, সময়ে বাড়বো বেগও বাড়বো, কিন্তু সমান নয়। যেমন এখানে সময়ের মান 2 সেকেন্ড হলে বেগের মান কিন্তু 2 মিটার পার সেকেন্ড নাও হতে পারে। সময়ের মান 3 সেকেন্ড হলে বেগের মান 3 মিটার পার সেকেন্ড নাও হতে পারে, কিন্তু সমান হারে বৃদ্ধি পাবো। যেমন কিভাবে বৃদ্ধি পাবো? আমরা ধরলাম প্রাথমিক অবস্থায় বেগ ছিল 2, মানে প্রথম সেকেন্ডে আমরা ধরলাম বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। প্রথম সেকেন্ডে বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হবো? তাহলে এবার আমরা দ্বিতীয় সেকেন্ডে t2-র মান 2 সেকেন্ড ধরলাম, দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হবো? তাহলে আমরা যদি এই সূত্র থেকে এমনি লিখতে পারি যে v1/t1 সমান v2/t2। তাহলে প্রথম সেকেন্ডে সময় কত? প্রথম সেকেন্ড মানে t1 এর মান কত? 1, v1, এই v1 এর মান 2 মিটার পার সেকেন্ড। এবার আমরা সময়ের মান দিচ্ছি কত? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে বেগ কত হবে? 4। এখানে যদি 2 দেই তাহলে 2 সেকেন্ডে বেগের মান কত হবে? 4। তাহলে প্রথম সেকেন্ডে 2, দ্বিতীয় সেকেন্ডে 4। এই ক্ষেত্রে কিন্তু 2 সেকেন্ডে সমান যদি হইতো যে বেগ ওই সময়ের সমান, তাহলে কিন্তু দ্বিতীয় সেকেন্ডে বেগের মান 2 হইতো। এক্ষেত্রে কিন্তু 2 হয় নাই। তার মানে আমরা ক্লিয়ার
যে এই বেগের মান আর সময়ের মান সমান নয়, তবে সমানুপাতিক। 3 সেকেন্ডে হবে কত 6, 4 সেকেন্ডে হবে কত 8 মিটার পার সেকেন্ড। এইভাবে হলো বাড়তে থাকবে, বেগের মান এইভাবে বাড়তে থাকবে, কিন্তু এটা সমান নয়। এটা হলো বেগের সূত্র। তোমাদের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে সেটা এরকম, যদি সময় যদি পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে বেগের পরিমাণ কত গুণ হবে? সময় যদি পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে বেগ পূর্বের তুলনায় কত গুণ হবে? এরকম একটা প্রশ্ন যদি আসে, যেমন এরকম প্রশ্ন করলো যে এটা থেকেই স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ এটা থাকলো যে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ দ্বিগুণ করা হলে পরন্ত বস্তুর সময় দ্বিগুণ করা হলে বেগ পূর্বের তুলনায় কত গুণ হবে? এটা কিন্তু তোমাদের বইয়ে মানে শুধু এমনি লেখা আছে যে বেগ সময় দ্বিগুণ করা হলে বেগ এত গুণ বৃদ্ধি পাবো, কিন্তু আমরা আজকে এটার মানে গাণিতিক ব্যাখ্যাটা দেখব যে আসলেও মুক্তভাবে পরন্ত বস্তুর সময় যদি দ্বিগুণ করি তাহলে বেগ পূর্বের তুলনায় কত গুণ বাড়বো। এখানে একটা কথা কিন্তু বলা আছে যে পূর্বের তুলনায়, তার মানে পূর্বে একটা বেগ ছিল। আমরা কিন্তু বেগ এবং সময়ের মানে গ্যালিলিওর যে দ্বিতীয় সূত্র আছে সেটাতে কিন্তু আমরা পড়ে নিছি যে v1/t1 সমান v2/t2 সমান ধ্রুবক। এই সূত্রটা কিন্তু আমরা পড়ে নিছি। তো আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, এটা কত হবে v1/t1, এটা হলো পূর্বের বেগ পূর্বের সময় সমান v2/t2, এটা হলো তার পরের বেগ পরের সময়। এইখানে আমাদের যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর সময় দ্বিগুণ করা হলে, তার মানে আমরা ক্লিয়ার যে আগে একটা সময় ছিল তার দ্বিগুণ করছে, দ্বিগুণ করা হলে বেগ পূর্বের তুলনায় কত গুণ হবে, মানে বেগ পূর্বে আরেকটা ছিল, তার মানে পূর্বে একটা সময় ছিল, পূর্বে একটা বেগ ছিল। পূর্বের সময়কে আমরা ধরি টি আর পূর্বের বেগকে আমরা ধরি ভি, এটা কিন্তু পূর্বের। তাহলে বর্তমানে যদি সময় আমরা দ্বিগুণ করি তাহলে পূর্বের সময় টি, বর্তমানে সময় দ্বিগুণ করলে এটার মান কত হবে 2t হবে। ইটস ভেরি সিম্পল। এইবার যদি আমরা ভির মানটা বের করি, v2 মান বের করি, তাহলে v2 কত হবে? v2 সমান v ইন্টু 2t/t, v2 সমান v ইন্টু 2t/t। এবার যদি আমরা টি কাইটা দেই কত হয় 2v, অর্থাৎ সময় যদি দ্বিগুণ করা হয় বেগ এই বেগের মানটা, এই বেগ মানে রিসেন্ট বেগের মানটা পূর্বের বেগের দ্বিগুণ হবে, পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। তাহলে সময় দ্বিগুণ করা হলে বেগ কত গুণ হবে? দ্বিগুণ হবে। সময় যদি 3 গুণ করা হয় বেগ কত গুণ হবে? 6 গুণ। সেম। সময় যদি 4 গুণ করা হয় বা 5 গুণ করা হয় তখন আমাদের যেই প্রশ্নই থাকুক আমরা ডিরেক্ট এই সূত্রটা লিখব যে v1/t1 সমান v2/t2, v1/t1 সমান v2/t2। এইখানে বা v1 মানে কি? পূর্বের বেগ, v পূর্বের সময় t। এইবার আমরা বর্তমান বেগ বের করব, কিন্তু সময় কত গুণ বলছে? ধরো 5 গুণ বলছে, তাহলে এখানে 5t, বা এখানে কত হয় v2 মান যদি বের করি v2 সমান v ইন্টু 5t/t, টি কাটা, সময় 5 গুণ বাড়াইলে বেগও 5 গুণই বাড়বো।
এই ছিল তার গাণিতিক ব্যাখ্যা। তোমরা এটা একটু নোট করে নিবা, যদিও তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে শুধু এরকম কিছু একটা লাইন দুইটা লাইন লেখা আছে, এটা তার গাণিতিক ব্যাখ্যা। এবার আমরা আসি তৃতীয় সূত্র, গ্যালিলিওর তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে গ্যালিলিও বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আই রিপিট এগেইন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। যেমন এরকম, আমি সূত্রটা লিখি, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ একটা বস্তুরে আমরা এখান থেকে, এটা হলো পৃথিবী পৃষ্ঠ, একটা বস্তুরে আমরা এখান থেকে ফেলে দিলাম, মুক্তভাবে পড়তেছে, এই বস্তুর আদিবেগ হলো 0। এবার আমাদের বেগ রিলেটেড না, এবার আমাদের দূরত্ব রিলেটেড। এখন এই বস্তুটা এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো, এই বস্তুটা এই পর্যন্ত আসতে একটা দূরত্ব অতিক্রম করছে, তখন সময় ছিল t1। এই দূরত্ব অতিক্রম করছে তখন সময় t1। আবার ধরো যে এইখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, তখন আর একটা নতুন একটা দূরত্ব অতিক্রম করলো, এটা হলো h2, সময় লাগলো t2। আবার এই পর্যন্ত আসলো h3, সময় লাগলো t3। এরকম আমরা মানে 3 জায়গায় সময় আর দূরত্বের একটা যে বিশেষ একটা যে সম্পর্ক আছে সেটা আমরা দেখব। তার আমরা এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে h সমানুপাতিক t²। এই টিটা হলো সময়কাল বা পতনকাল। পতনকাল বলতে এই বস্তুটা সাইডে দিলে যদি নিচের দিকে পড়ে, এই সময়টাকে বলা হয় পতনকাল। তাহলে এখানে এই সমানুপাতিক t²। আমরা যদি এই সমানুপাতিক ধ্রুবকটা এমনি লিখি যে এই সমান ধ্রুবক গুণন t², এই সমান ধ্রুবক গুণন t²। এবার t²টা এই পাশে নিয়ে এসে পড়ি, h/t² সমান কত, ধ্রুবক। h/t² সমান ধ্রুবক। এটা কিন্তু একটা স্থানে পরিমাপ করার জন্য। এখন আমরা যদি বিভিন্ন স্থানে বের করতে চাই, যেমন আমরা t1 সময় পরে দেখব দূরত্ব কত, t2 সময় পরে দেখব দূরত্ব কত, t3 সময় পরে দেখব দূরত্ব কত, তখন এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি যে সুতরাং h1/t1² সমান h2/t2² সমান h3/t3² সমান ধ্রুবক। এইটা হলো ফিক্সড যে কোনো জায়গায় পরিমাপের জন্য, কিন্তু আমরা আলাদা আলাদা জায়গায় পরিমাপ করবো, সেজন্য এটার নাম 1 2 3 দিলাম। মানে যখন t1 t2 t3 সময় পরে দূরত্ব h1 h2 h3 হবে, তখন আমরা এই সূত্র ইউজ করব। এবার আমরা দেখি যে সময় যদি দ্বিগুণ বাড়াই তাহলে দূরত্বের অবস্থা কীরকম হবে। সময় যদি 3 গুণ বৃদ্ধি করি তাহলে দূরত্বের অবস্থা কত হবে। এবার আমরা সময়কে দ্বিগুণ বৃদ্ধি করলাম, সময়কে কত গুণ বৃদ্ধি করলাম, দ্বিগুণ। আমরা এই প্রশ্নটা পড়ে আসি, আগে আমরা এটা থেকে একটু ক্লিয়ার হয়ে নিই আরে ভালোভাবে। যেমন কোনো বস্তুর সময় যদি 2 সেকেন্ড হয়, তাহলে ওই 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে। কোনো বস্তুর সময় যদি 2 সেকেন্ড হয়, অতিক্রান্ত দূরত্ব কত হবে, এবং যদি 2 সেকেন্ড বৃদ্ধি করি তাহলে কত হবে। প্রশ্নটা হচ্ছে তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রথম সেকেন্ডের দূরত্ব h হলে
প্রথম সেকেন্ডের দূরত্ব এইচ যদি হয়, সরি আমরা এইভাবে একটু শিখি যে সময় যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তবে দূরত্ব পূর্বের তুলনায় কত গুণ হবে? এখানে বলছে যে সময় যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, সময় যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তবে দূরত্ব পূর্বের তুলনায় কত গুণ হবে? সময় 3 গুণ বাড়াইছে, তাহলে দূরত্ব কত হবে? আমরা জানি যে এই সূত্র থেকে আমরা পড়ে আসছি এইচ সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ দূরত্ব যা হবে এটা হলো সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক দূরত্ব যা হবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক হবে। যেমন প্রথম সেকেন্ডে যদি দূরত্ব এইচ হয়, দ্বিতীয় সেকেন্ডে হবে 2 স্কয়ার এইচ। প্রথম সেকেন্ডের নাম হলো এইচ পরিমাণ, দ্বিতীয় সেকেন্ডে হবে 2 স্কয়ার ইন্টু এইচ অর্থাৎ 4h, তৃতীয় সেকেন্ডে হবে 3 স্কয়ার ইন্টু এইচ অর্থাৎ 9h। আমরা দেখব যে সময় 3 গুণ বাড়াইছে তখন দূরত্ব পূর্বের তুলনায় কত গুণ হয়েছে। এবার সময়, তার মানে পূর্বে একটা সময় ছিল, এবার আমরা এই দুইটা নিয়ে, পূর্বে এটা ছিল, বর্তমানে এটা। পূর্বে ছিল কত h1/t1 স্কয়ার আর বর্তমানে h2/t2 স্কয়ার। বলছে যে সময় যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তবে দূরত্ব পূর্বের তুলনায় কত গুণ হবে? সময় হলো 3 গুণ বৃদ্ধি করছে, তার মানে পূর্বে একটা সময় ছিল, আমরা ধরলাম পূর্বের সময়টা টি, তার মানে টি স্কয়ার, এখানে টি স্কয়ার, আর পূর্বের যে দূরত্ব আসছিল সেটা হলো এইচ, এখন বর্তমানে সময় কত গুণ বাড়াইছে? 3 গুণ বৃদ্ধি করছে, তাহলে এবার 3 গুণ বৃদ্ধি করলে কত হয়? 3t হোল স্কয়ার উপরে h2। এইবার এখানে যদি আমরা যদি আর গুণ করি, h2 ইন্টু টি স্কয়ার সমান 9t স্কয়ার ইন্টু এইচ, বা h2 সমান 9t স্কয়ার ইন্টু এইচ বাই টি স্কয়ার, আমরা এটা বাদ দিয়ে দিই 9h। অর্থাৎ সময় 3 গুণ বাড়াইলে দূরত্ব হবে পূর্বের তুলনায় 9 গুণ হবে। এখন তোমাদের বইয়ে এই কথাটা লেখা আছে যে সময় যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তবে দূরত্ব পূর্বের তুলনায় 9 গুণ বৃদ্ধি হবে, এবং আমরা কিন্তু এটা গাণিতিকভাবে দেখলাম। আসলেও বেগ সমানুপাতিক হারে বৃদ্ধি পায় এবং দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এই ছিল আমাদের গতি অধ্যায়ের যত বেসিক আলোচনা করা আছে সবগুলা। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই পুরো ভিডিওটা যদি একবার দেখে না বোঝো, এটা এগেইন দেখবা, এবং এই যে অপশনগুলো এখানে আলোচনা করা হয়েছে, এই পাশে যে অপশনগুলো এখানে আছে, এই অপশনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা অপশন তোমরা ভালোভাবে জানবা, ভালোভাবে বুঝতে চেষ্টা করবা, তাহলে মনে করো যে এইগুলো সম্পর্কে তুমি যদি জানো, সৃজনশীল একদম তোমার কাছে একদম সিম্পল মনে হবে। আমি যে পার্ট আলোচনাগুলো করলাম, এগুলো যদি আমরা একত্রে জুড়ে একটা সৃজনশীল সমাধান করতে যাই, তাহলে সেটা কোনো কঠিন ব্যাপারই মনে হবে না। গতি অধ্যায় তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কোনো অধ্যায়, ইনশাল্লাহ কোনো অধ্যায় তোমার কঠিন মনে হবে না। এই অধ্যায়টা ভালোভাবে পড়বা, আমি যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, এবং বিশেষ করে এই ভিডিওটা হলো নবম দশম শ্রেণীর জন্য বেশি উপকার হবে। কারণ যারা এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু মোটামুটিভাবে পারে, কিন্তু তোমরা যদি এই বেসিকগুলো ভালোভাবে নিজের আয়ত্তে করতে পারো, তাহলে ইনশাল্লাহ যেমন সমস্যা হবে না। আর আমি একদম সিম্পলভাবে আলোচনা করছি। তাহলে আজকে মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে সৃজনশীল নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।